আমার বাড়ির পরিবেশটা অসম্ভব একটা ধর্মীয় পরিবেশ ছিল। সেখান থেকে আমার বড় হয়ে ওঠা, অথচ আস্তে আস্তে আমি নাস্তিকতার দিকে যেতে আরম্ভ করলাম। শিল্পী কল্যাণ সেন বরাট, সে সংগঠক, সঙ্গীতজ্ঞ, ব্যাংকার, ক্রিকেটার, সঙ্গে একজন বামপন্থী মানুষ। অবশ্যই আমি নিজেকে বামপন্থী বলতে খুব গর্ব হয়, কিন্তু আমি সোকল্ড ভগবানে বিশ্বাসী। আমি ঠাকুমার গল্প বলা আমার দরকার, যিনি আমার মাই ছিলেন। এই প্রসঙ্গে বলি, আমার সম্পর্কে জামাইবাবু ছিলেন, তার বিয়েটাও ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল। ওনারা ব্রাহ্মণ, আমরা বৈদ্য। তো ওই বিয়েটা আমার ঠাকুমা দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন, কেউ মানেনি বলে। যে ঠাকুমা কিছু হ্যাঁ বললে সেখানে না বলার কারোর ক্ষমতা থাকতো না। আমি সবসময় একটা কথা বলি, কি করলি না করলি সেটার থেকে বড় কথা একজন মানুষ হওয়া। যদি মানুষ না হও, তাহলে তুমি যদি 100 অ্যাচিভ করো কোনো জিনিসে, অমানুষ হলে -200 হয়ে গেল। আমি এটাও শুনেছি যে তোমার যখন বিয়ের কথা তুমি বন্ধুদের দিয়ে বাড়িতে বলিয়েছিলে, তোমার মেজো জ্যাঠা নাকি বন্দুক নিয়ে এসেছিল। সেটা একটা মজার ব্যাপার। মানে নমস্কার, আপনাদের প্রত্যেককে আমাদের অনুষ্ঠান সংস্কৃতির খোঁজে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি প্রখ্যাত সুরকার, সঙ্গীতজ্ঞ এবং ভারতীয় সংস্কৃতি জগতের অন্যতম ভার্সেটাইল ক্যারেক্টার শ্রী কল্যাণ সেন বরাটের বাড়িতে। আমরা ওনার সাথে কথা বলবো, আলোচনা করব বিভিন্ন বিষয়ে, জেনে নেওয়ার চেষ্টা করব ওনার জীবনের বিভিন্ন অজানা কথা, অজানা গল্প। শিল্পী কল্যাণ সেন বরাটের সঙ্গে বসে আছি ঠিকই, কিন্তু তুমি শিল্পী হওয়ার আগে তুমি তো একজন বাবা, আবার একজন স্বামী, একজন দাদু, আবার সংগঠক, সঙ্গে তুমি একজন গার্জিয়ানও বটে। কোয়ারের যত শিল্পীরা রয়েছেন তাদের সবার তুমি অভিভাবক। তা এই যে এতগুলো সত্তা তোমার, তার মধ্যে কোনটাকে তুমি প্রায়োরিটি দাও? আমি প্রায়োরিটি দিই আমার মানবিক সত্তাটা। আমি মানুষ হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধ। এবার বাকি যে জিনিসগুলো তুমি যেগুলো বললে, সেগুলো কিন্তু সবই সমাজের অন্তর্গত, তার বাইরে কিন্তু কিছু না। সেই জায়গাটা যদি একজন মানুষ ন্যূনতম সৎ থাকার চেষ্টা করে, আমার নিজের ধারণা বাকি জিনিসগুলো হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। সেই জায়গাটাই ভাবি। আর যেটা অনেকের ধারণা থাকে, যারা গান বাজনা করেন তাদের সংসার বলে কিছু থাকে না, সংসারের প্রতি তারা দায়বদ্ধ থাকে না। আমি এই কথাটাই বিশ্বাস করি না। আমি কিন্তু চিরকাল সংসারের প্রতি দায়বদ্ধ থেকে সমাজের প্রতি দায়বদ্ধ থেকেছি, আমার দলের প্রতি দায়বদ্ধ থেকেছি, আমার শিল্পের প্রতি দায়বদ্ধ থেকেছি। না, তোমার ভাই কবির সেন বরাট, তার কাছ থেকে একটা গল্প শুনলাম যে তোমার ছেলের যেদিন অন্নপ্রাশন ছিল, সেদিন তোমার জীবনের প্রথম কোনো একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা আমি জানি, কিন্তু সেইটা তোমার মুখ থেকে একটু জানতে চাইছি। এরকম কিছু ঘটনা জীবনে এসছে। আসলে ছেলের অন্নপ্রাশন একটা বড় ব্যাপার, অনেককে নেমন্তন্ন করা হয়েছে। সেদিনকে আমার প্রথম যে ছবি অমর জ্যোতি বলে, তার একটা শুটিং আমার এক বন্ধু বরুণ কাবাসী ডিরেক্টর, তার ডিরেকশনে ছবিটা ছিল। তা ও আমাকে অনুরোধ করলো যে এরকম একটু কল্যাণ, একটু আপনি আমার সঙ্গে থাকলে সুবিধা হয়, আপনি আমাকে একটু গাইড করবেন, একটু শর্ট ডিভিশন সব ব্যাপারেই আপনার তো একটা চিন্তা ভাবনা আছে,
তো ও এতটা সম্মান দিয়ে বলল, এবং আমি আপনাকে সকালবেলা তুলে নেবো, 8টা নাগাদ তুলে নেবো, আপনাকে আমি 12টার মধ্যে ছেড়ে দেবো। তাহলে ঠিক আছে, আমি বাড়িতে বললাম, ঠিক আছে, লোকজন আসবে তখন। তো ও আমাকে ছেড়েছিল তখন রাত্রির 2:30 কি 3, এবং আমার বেরোবার কোনো উপায় ছিল না, এমন একটা ভাবে আটকে গেছিলাম। এবং তখন আমার কাছে ওইটার বেশি প্রয়োজন বলে মনে হয়েছিল আমার উপস্থিতিটা ওখানে। বাড়িতে সে খুব স্বাভাবিকভাবে আমার স্ত্রী, সে দেখি প্রায় হাত পা ছড়িয়ে কাঁদছে, কারণ তখন তো আমি কল্যাণ সেন বরাট হইনি, আর আমি তখন কিছুই, সবে শুরু তো, এটা 82 সালের ঘটনা। তো তখন ন্যাচারালি আত্মীয় স্বজনরা খুব কটূক্তি করে গেছে, যা হওয়া স্বাভাবিক, যে কি এমন করে যে ছেলের ভাতের দিন থাকতে পারে না, অন্নপ্রাশনের দিন। তা এরকম কিছু মিস তো জীবনে করেছি, যে আমি থাকলে আমারও তো ভালো লাগতো, কিন্তু এগুলো কিছু করার থাকে না। এরকম আমি আর একটা ছোট্ট ঘটনা বলি, এরকম অনেক ঘটনাই ঘটেছে, তার একটা ঘটনার মধ্যে খুব মজার। প্রভাত রায়ের পিতৃভূমি ছবির মিউজিক করছি, তা আমি আমার দলের 56 জনকে নিয়ে দার্জিলিংয়ে গেছি। বাবা, প্রচণ্ড হই হই করে যাওয়া। তা আমি পরের দিন মালেতে আমরা ঘুরছি সবাই, হঠাৎ একটা ফোন, প্রভাতদার, কল্যাণ তোমাকে একটু দরকার, তুমি কোথায়? তাহলে আমি তো দার্জিলিংয়ে। বলে তুমি আমাকে আবার না বলে চলে গেলে? আমি তো কিছু জানি না। না, এরকম খুব একটা অসুবিধাতে পড়েছি, এই গানটা শ্রীকান্তর গানটা, এটা ইন্টারলুডটা কোথা থেকে কাটবো বুঝতে পারছি না, কিন্তু অতটা রাখা যাবে না, তোমাকে এক্ষুনি দরকার আমার। আমি পরের দিন ভোরবেলার ফ্লাইটের টিকিট কেটে সবাইকে রেখে বেরিয়ে চলে এলাম, এবং এখানে এসে কাজটা করলাম। তা এটা ওরাও আমাকে মিস করলো, আর আমি তো অসম্ভব মিস করলাম, কারণ 3 দিন থাকার কথা, আমার প্র্যাকটিক্যালি 1 বেলা থাকা হলো। তো এরকম ঘটনা ঘটে, সেখানে তো দায়বদ্ধতা, দেখো তুমি যে কাজটা করো তোমারও একটা দায়বদ্ধতার জায়গা আছে, এবং তুমি করতে গিয়ে সেটা তোমার মানে বাবা আমাদের সকলের, আমি আবার ওনাকে গার্জেন বানতাম, ওনাকেও জীবনে তো কিছু এরকম অবস্থার মধ্যে পড়তে হয়েছে, আমার নিজের ধারণা। এটা পড়তে হয় আমাদের, আমরা যারা সামাজিক কাজকর্মের সঙ্গে থাকি, সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে থাকি, কিন্তু সেগুলো আমার কাছে এগুলো ছোট ব্যাপার, এগুলো খুব বড় ব্যাপার না। তা তোমার তো একটি ছেলে, একটি মেয়ে, নাতি আছে, তোমার নাতনি আছে, তোমার সহধর্মিনী। তোমাদের যদি একটু পেছন দিকে চলে যাই, তুমি তো ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতে, এটা আমরা সবাই জানি, মানে সংগঠক তার সাথে ব্যাংকারও, মানে তোমার সঙ্গে অনেকগুলো নাম জোড়া যায়, যে যদি সেটা প্রফেশনই হোক বা অন্য কিছুই বলা হোক। তা সেখানটায় তোমার একটু পরিবারের কথা আমরা একটু শুনতে চাই, যে তোমার মানে বিয়ে হয়েছে, তোমার সম্ভবত 50 বছর হয়েছে, হতে চললো। তা সেটা আমরা শুনেছি, আমার কাছে বেশ কিছু ইনপুট, সেটা যেমন তোমার 2 ভাই কোহিনূর এবং কবির দা, তারা দিয়েছে, তাদের কাছ থেকে আমি কিছু জ্ঞান অর্জন করেছি আর কি, যে তোমার মানে মোটামুটি বেশ কষে এসছো। কষে না, সেটা আমি একটু আমাদের যারা তোমার ভক্তরা যারা শুনছেন, তারা শুনতে চায়, যে তারাও তো একদিন চায় যে হ্যাঁ আমারও একদিন কল্যাণ সেন বরাটের মতো আমার নাম হোক, বা আমি তার মতো মানুষটি হই। তা সেই মানুষটা যখন বড় হয়েছে, তার জার্নিটা যদি তারা না জানতে পারে, তাহলে তারা যদি কিছু অনুকরণ করারও চেষ্টা করে, তারাই বা সেটা করবেটা কি? আমাদের সামনে তো আজকাল উদাহরণ একদম কমে আসছে। তা আমি শুনেছিলাম যে
আমাদের কাকিমা তিনি নাটক করতেন। তা সেই নাটক করতে এসেছিলেন, তখন তোমার সাথে আলাপ হয়েছিল। পরের গল্পটা একটু তোমার কাছ থেকে জানতে চাই। আসলে তাহলে আরেকটু বেশি যেতে হয়। আমাদের বাড়িতে সেই দিক থেকে না, আমার প্রথম গুরু বলতে কিন্তু আমার দিদিরা, আমার দুই দিদি। এবং আমাদের নাটক করাটা শুরু আমাদের দিদির হাত ধরে। দিদি আমাদের ডিরেকশন দিতেন, অবাক জলপান করছেন, এরকম সমস্ত মজার মজার আমাদের বন্ধু বান্ধবদের দিয়ে, আর দিদি ডিরেক্টর, এরকম ব্যাপার হয়ে এটা। এবং পারিবারিক একটা এরকম নাটক হতো যেখানে আমাদের পাড়ার বিভিন্ন, আমাদের কাকিমা, জেঠিমা, দিদি, দাদা, এরা সবাই অংশগ্রহণ করত। তা সেরকমই একটি নাটকে অংশগ্রহণ করতে একটি বাচ্চা মেয়ের দরকার ছিল। তখন আমার মানে আমার স্ত্রীর বয়স তখন 12 বছর। ও বাবা, আচ্ছা, খুবই ছোট। হুম। এবং তারপরে আমার তখন 18। হুম। তা সেদিক থেকে তখন ঠিক আমার হয়তো প্রেম করার মতো বয়স হয়েছে, কিন্তু তার তখনও হয়নি। তা একটা ভালো লাগা কোথাও কাজ করে গেছিল। হয়ে তার কিছুদিন বাদে নিজের বলার ক্ষমতা ছিল না, এক বন্ধুকে দিয়ে বলিয়ে, সে তো ঘাবড়ে গেছে, সে তো একেবারেই ছোট, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। এবং তখন আমাদের প্রেমগুলো বা এগুলো তো এখনকার মতো ছিল না। এখন যেমন আমার ছেলে এসে বললো আমি ওকে বিয়ে করব, আমার মেয়ে বললো একে আমি বিয়ে করব, এরকম তো তখন ছিল না। তখন তো প্রেমটার মধ্যে একটা ভীষণ রোমাঞ্চ ছিল, মজা ছিল। মানে যখন আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এসছি, তার অনেক দিন বাদে প্রথম দুজনে দুজন দেখা করলাম। এবং দেখা করার সময় আমার সঙ্গে প্রায় 7-8 জন বন্ধু। আমি একা না কোনোদিনই কিছু করতে পারি না। যাই হোক, তখন ওই মাঝে মাঝে দেখা হওয়া, এই হওয়া হতে হতে সেও আস্তে আস্তে বড় হচ্ছে। আমার গান বাজনা তখন শুরু হয়ে গেছে। আমার সত্যি বলতে কি 18 বছর বয়স থেকে আমার প্রফেশনাল মিউজিশিয়ান হিসেবে কাজ করা শুরু হয়ে গেছে। হতে হতে ব্যাংকে চাকরি পাওয়া। না, আমি একটু আটকে দিয়ে বলি, তোমার সহধর্মিনী আমাদের কাকিমা শ্রীমতী তনিমা সেন বরাট, তিনি থাকতেন লেক টাউন, তোমার বাড়ি শিয়ালদা। আচ্ছা, অ্যান্টনি, আচ্ছা। এবার সেটা মানে দেখা সাক্ষাতের ব্যাপারটা আজকের মতো তো এত উন্নত ছিল না। ছিল একটা মানে মজার হলো যে ও রাজাবাজার থেকে ট্রামের ফার্স্ট ক্লাসে উঠবে, আর আমরা মৌলালির মোড়ে আমি আমার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখবো যে ও ফার্স্ট ক্লাসে রয়েছে, আমরা সেই ট্রামের সেকেন্ড ক্লাসে উঠবো। আচ্ছা, উঠে গিয়ে এসপ্ল্যানেডে নামবো, নেমে এবার ওই হাঁটতে হাঁটতে, এবং সেটা কাছাকাছি নয়, অনেকটা দূরে দূরে করে গিয়ে একটা জায়গায় বসবো সবাই মিলে। একটা নিছক মজার আড্ডা হতো আমাদের। এটাকে না ঠিক মানে প্রেম করা বোঝায় সেরকম ছিল না। আর তারপরে আস্তে আস্তে যত বড় হয়েছি তখন মনে হয়েছে, কিন্তু আমাদের বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই অর্থে। না, আমি এটাও শুনেছি যে তোমার যখন বিয়ের কথা তুমি বন্ধুদের দিয়ে বাড়িতে বলিয়েছিলে, তোমার মেজো জ্যাঠা নাকি বন্দুক নিয়ে এসেছিল। সেটা একটা মজার ব্যাপার। মানে আমাদের তো আমার এক বন্ধু ছিল অশোক বলে, সে একটু ডাকাবুকো ছিল, বলে ফেলতে পারতো। তো অশোকই দায়িত্ব নিল, ও বলবে, আর আমি কিন্তু বাড়ির বাইরের দরজায় দাঁড়িয়ে আছি। তোমার তখন কত বয়স? তখন আমার 22-23 হবে। আরে বাবা, দারুণ। হ্যাঁ, বন্ধুদের ওই রকম সব বয়স। এবার প্রায় 25 জন বন্ধু ঢুকেছে বাড়িতে। বাড়ির লোকেরা ভাবছে কি ব্যাপার, এক এক করে সবাই ঢুকছে, সবাই গম্ভীর মুখে ঢুকছে। ওই মেয়েটা বলছে, কি রে তোরা চা খাবি বলে এসছিস নাকি, এরকম হতে হতে তাই অশোক ও হঠাৎ কথাটা বলে ফেলেছে।
এই বলে ফেলার পর মানে এটা আমার শোনা, আমি তো তখন বাইরে, তখন আমার মেজ্জাটা মশাই, আমাদের একটা দোনালা বন্দুক ছিল, যে এটা তোরা করিয়েছিস, বাবু এরম করতেই পারে না। মানে তখন প্রেম করা তো একটা অপরাধের পর্যায়ে তো, এবং সেই বন্দুক নিয়ে ঘোরাচ্ছে না কি, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, অনেক কষ্টে সব ম্যানেজ ট্যানেজ করে শেষ অবধি দুবারই রাজি হওয়া, এবং তারপরে 2 বছর ওয়েট করে, কারণ তখন তো খুব ছোট, আর ও তো তখনও মানে সাবালিকা হয়নি, আমাদের সে বোধও নেই। তা যাই হোক, হওয়ার পর বিয়ে হওয়া, এবং আমি চাকরি সূত্রে তখন আসানসোলে, ও তখন এখানে থাকতো। আচ্ছা। আর ঠাকমা ওকে মানে পুতুল খেলার মতো ওকে ওই কোলে বসিয়ে রেখে দিত, ও পাশে সবসময় ঠাকমা। তারপরে ঠাকমা মারা গেলেন পরের বছর, সেই বছরই ডিসেম্বরে। আমি শুনেছি তুমি ঠাকুমাকে মা ডাকতে। ঠাকুমাকে আমি না প্রথমে, যখন ওখানেও একটা মজার ব্যাপার আছে, যখন কবির হলো তখন আমার প্রায় 3 বছর বয়স, কবির আমার থেকে 2 বছর 10 মাসের ছোট। তখন আমি ঠাকমার কাছে শুতে শুরু করলাম, এবং তখন কবির মার কাছে শুয়ে, এবং আমি তখন ঠাকমাকে মা বলতাম, আর মাকে, মার ডাকনাম ছিল পতাই, আমি মাকে পতাই বলে ডাকতাম। তো তখন বাড়িতে সবাই কি মাকে এরকম অদ্ভুতভাবে ডাকছে একটা, তো তখন একটা জায়গায় আসা গেল যে আমি মাকে মা বলতে শুরু করলাম, আর আমার ঠাকমাকে আমি শুধু মা বলতে শুরু করলাম, আমি শুধু মা বলে ডাকতাম। আচ্ছা। সেই সূত্রে বাড়ির তারপরে আমার ভাইয়েরা এরা সবাই শুধু মাই বলতো। আর একটা তখন মজা হতো, ওই ঠাকমা না ওই কেউ এলেই গান গাইতে বলতেন, আচ্ছা। আর আমি চোখ বন্ধ করে গান গাইতে শুরু করতাম। তখন গলা আমার খুব মিষ্টি ছিল, এবং সবাই খুব শুনতে চাইতো আমার গান। আমার একটা মনে পড়ে গান, সেটা খুব গাইতাম আমি, তোমার ভুবনে মগ এত পাপ। আচ্ছা, বাহ। হ্যাঁ, এটা খুব গাইতাম। তা যাই হোক, এইভাবে বড় এক লাইন শুনি না, এক লাইনই। তোমার ভুবনে মাগো এত পাপ, একে অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়ে আজ সত্যেরও নাই তাই অধিকার। কি প্রাসঙ্গিক গান আজও। কি সুন্দর, কি সুন্দর। মানে সত্যি বলতে কি, আমার বাড়ির পরিবেশটা অসম্ভব একটা ধর্মীয় পরিবেশ ছিল, সেখান থেকে আমার বড় হয়ে ওঠা, অথচ আস্তে আস্তে আমি কোথা থেকে যেন একটু নাস্তিকতার দিকে যেতে আরম্ভ করলাম, এবং আমি পুরোপুরি নাস্তিক নই, আমি আমার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে, কিন্তু আমি সোকল্ড ভগবানে বিশ্বাসী নই। তুমি বাস্তববাদী? আমি বাস্তববাদী, কিন্তু আমি আশীর্বাদে বিশ্বাস করি, মানুষের শুভকামনায় বিশ্বাস করি। নিশ্চয়ই। বড়দের পায়ে হাত দিয়ে নমস্কার করলে তিনি যখন মাথায় হাত রাখেন, তখন আমি ফিল করি যে আমার ভেতরে একটা কিছু আসছে, বা আমার ছাত্রছাত্রীরা যখন আমাকে নমস্কার করে, আমি যখন তাদের মাথায় হাত রাখি, আমার মনে হয় যে আমি কিছু দিতে পারছি তাদের। এইগুলো, এই চিন্তাগুলো তো ভাববাদী চিন্তা, এগুলো বস্তুবাদী চিন্তা না, কিন্তু এগুলো আমার আছে। কাজেই আমি একটা নিজের মতে চলা মানুষ, আমার যেটা নিজের ঠিক মনে হয়, এখানে কোনো ইজম প্র্যাকটিক্যালি কাজ করে না, তাহলে তো অন্যরকম ইচ্ছেগুলো হতো। তবে যেটা বলার ব্যাপার সেটা হলো, মানুষ হয়ে ওঠার জন্যে আমার বাড়ির একটা বিরাট ভূমিকা, এবং আমার ছেলে মেয়েকেও আমি সবসময় একটা কথা বলি, কি করলি না করলি সেটার থেকে বড় কথা একজন মানুষ হওয়া। যদি মানুষ না হও, তাহলে তুমি যদি 100 অ্যাচিভ করো কোনো জিনিসে, অমানুষ হলে -200 হয়ে গেল, তখন আর তোমার কিছু কোনো মার্কস রইল না। যে প্রথম মানুষ হও, এটা
আমার ঠাকমা বলো, আমার বাবা বলো, এদের কাছ থেকে পাওয়া শিক্ষা। আমি ঠাকমার গল্প বলা আমার দরকার, যিনি আমার মাই ছিলেন। ঠাকমা একজন অদ্ভুত মানুষ ছিলেন, মানে অসম্ভব ভক্ত। এই প্রসঙ্গে বলি, আমার সম্পর্কে জামাইবাবু ছিলেন ধনঞ্জয় বাবু, ধনঞ্জয় ভট্টাচার্য। হয়তো তোমার অনেক প্রশ্ন আমার একসঙ্গে উত্তর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা ধনঞ্জয় বাবু, তার বিয়েটাও ওই ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল। ওনারা ব্রাহ্মণ, আমরা বৈদ্য। তা ওই বিয়েটা আমার ঠাকমা দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন, কেউ মানেনি বলে। এবং ঠাকমার এমনই প্রতাপ ছিল আমাদের সমাজে, প্রতাপ বলতে ভালোবাসার একটা অদ্ভুত জায়গা ছিল, যে ঠাকমা কিছু হ্যাঁ বললে সেখানে না বলার কারোর ক্ষমতা থাকতো না। কাজে এই বিয়েটা রেখাদির সঙ্গে আর ধনঞ্জয় বাবুর বিয়েটা ঠাকমা দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন। এবং সেটা দেওয়ার ফলে ধনঞ্জয় বাবুর একটা অদ্ভুত দুর্বলতা ছিল ঠাকমার প্রতি। তো উনি প্রায়ই আসতেন আমাদের বাড়িতে ঠাকমাকে গান শোনাতে, এবং যখন গানগুলো গাইতেন, একটা গান বড় জোর দুটো গান হওয়ার পরেই দেখতাম ঠাকমা কিরম একটা অদ্ভুত চোখ বন্ধ করে আর নিজের মধ্যে নেই। মানে তখন কিন্তু মুখে চোখে জল দিয়ে ওনাকে আবার জ্ঞান ফেরাতে হতো, এমন একটা ব্যাপার ছিল। তো ওইটা খুব জামাইবাবু এনজয় করতেন, এবং উনি মাঝে মাঝেই এসে গান শোনাতেন। তা সেই ঠাকমা এত মুক্তমনা ছিলেন। আমার যারা বন্ধু ছিল খ্রিস্টান, মুসলিম, আমার অনেক মুসলিম বন্ধু ছিল, তারা এসে ঠাকমাকে নমস্কার করলে ঠাকমা তাদের জড়িয়ে ধরে গালে যে চুমুটা খেতেন, তাতে গালেতে থুতু লেগে যেত। মানে এমনই আন্তরিকভাবে। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা আমার বাবাদের কাছে শোনা গল্প। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, এই গল্পগুলো অনেকে জানে না, ওই জন্যই তখন আমাদের ননীন সরকার স্ট্রিটে আমাদের সবাই থাকতেন বাড়ির। তখন হাতিবাগান বাজারে বোমা পড়েছিল, জাপানি বোমা। আচ্ছা। এবং অনেকে মারা যান, এবং আমাদের বাড়ির সমস্ত জানলা দরজা ভেঙে বেরিয়ে চলে যায়, পাশেই ছিল। তখন রাতারাতি সব যা সঙ্গে ছিল নিয়ে আমাদের এই বরাট কলোনি, যেখানে বুবুন কবির কবির ওরা থাকে, ওটা ওই কলোনিটা পুরোটা আমাদের ছিল, লেক টাউনের আগে, লেক টাউনের ঠিক আর বাঙুরের মাঝখানে। তা ওইখানে আমাদের 200-250 বিঘে একটা জমির ইয়ে ছিল, ওখানে একটা বড় বাড়িও ছিল আমাদের। আচ্ছা। তা সবাই ওই রাতারাতি ওইখানে শিফট করেন। তা ওইখানে মিত্র শক্তির একটা বিরাট ক্যাম্প হয়েছিল। আচ্ছা। এবং সেখানে অস্ট্রেলিয়ান সোলজাররা সব থাকতো। ওটা সেফ হয়েছিল না আনসেফ হয়েছিল বলতে পারবো না। আমার কিরকম এখন মনে হয় ওটা বোধহয় আনসেফই হয়েছিল, কারণ ওইটার উপর বম্বিং হওয়ার চান্স বেশি। হ্যাঁ, ওটাই তো টার্গেট। তাই যাই হোক, যারা সোলজাররা সব গিয়েছিল তাদের অ্যাভারেজ বয়স সব এই 18 থেকে 26-27 ভেতরে। ঠাকমা তাদের কাছে এমন পপুলার হয়ে গেলেন, দে আর অল খ্রিস্টিয়ানস, যে তারা প্রত্যেকে, ওখানে প্রায় 500-600 সোলজার ছিল, তারা ওই মাদার করে প্রত্যেকে ঠাকমার কাছে এসে গল্প করত। তারা কি ভাষা বলতো ঠাকমা কিছু বুঝতেন না, ঠাকমাও কি বলতেন ওরা কিছু বুঝতো না। কিন্তু আমি শুনেছি যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যখন ওরা দেশে ফিরে যাচ্ছে, তখন প্রত্যেকে ঠাকমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। এই যে ভালোবাসার, আমার চোখে জল চলে আসছে, এই যে ভালোবাসার বাঁধনে একজন বিদেশিকেও বেঁধে নেওয়া, এই ভালোবাসার শিক্ষাটা কিন্তু সত্যি ঠাকুমার কাছে পেয়েছি। ঠাকুমা একটা আশ্চর্য মানুষ ছিলেন, মানে ভালোবাসার আধার একটা। কাজেই আমার বাড়ির তুমি জাতেরই দেখবে যে সবাই না খুব ভালোবাসে।
এটা সবাই। হ্যাঁ, এটা আমরা তো দেখি। সে আমার ভাইয়েরা বলো, আমার ছেলে মেয়ে বলো, আমার স্ত্রীও তো একই, আমার দিদিরা, তুমি দিদিদের মিট করবে, আমার ভাগ্নি, তার মেয়ে, যারা আছেন আমাদের সংসারের, সবাই ভালোবাসতে খুব ভালোবাসে, এটা ভালোবাসা পেতেও ভালোবাসে। ঠিক। তো এই শিক্ষাটা ঠাকুমার মাধ্যমেই কিন্তু এসছিল। বাহ। আচ্ছা, তুমি ছোটবেলায় তো যেমন খুব ভালো গান গাইতে, একই সঙ্গে তুমি ভীষণ ভালো ক্রিকেট খেলতে। তুমি ফার্স্ট ডিভিশনেও ক্রিকেট খেলেছো। তা সেখানে ওই যে বললাম তুমি সংগঠক, ব্যাংকার, তার সাথে ক্রিকেটার কল্যাণ সেন বরাটও সেখানটায় অ্যাডিশন হলো। ফুটবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি। প্র্যাকটিক্যালি ক্লাস 6 থেকে আমাকে আমার কলেজ লাইফ অবধি কোনো মাইনে দিয়ে পড়তে হয়নি, সেটা খেলার জন্য। আচ্ছা। আমি স্কুলের ফুটবল টিমে ছিলাম, জুনিয়র, ইন্টারমিডিয়েট, সিনিয়র 3টে গ্রুপেই খেলেছি। আর কলেজে আমি ক্রিকেটে ক্যাপ্টেন ছিলাম। সেই সূত্রে আমার মাইনে লাগতো না, খালি সেশন চার্জ যেটা, ওইটা দিতে হতো। তারপরে খেলাটা আমার এখনো প্রাণ। আমি বলছি, আমি রোজ রাত্রির বেলা খেলা দেখবই টিভিতে। আমার ওই একটাই দেখা, টিভি চালানো মানে খেলা দেখা, আর কিছু। যার জন্য আমার একটা আলাদা ঘর আছে, গানের ঘর, তাতে একটা টিভি লাগানো আছে, যাতে খালি খেলার চ্যানেলগুলোই দেখি। খেলাটা মোটামুটি ভালোই এগোচ্ছিল, কিন্তু সমস্যা হয়ে গেল। গান বাজনা যখন করতে শুরু করলাম, একবার এই বুড়ো আঙুলটা আমার খেলতে গিয়ে ভেঙে গেল। তখন একটা আমাকে অপশান চলে এলো যে কোনটা, খেলবো না গান বাজনা করবো। তখন বাধ্য হয়ে খেলাটা ছেড়ে দিলাম, কারণ গান বাজনা ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু এখনো কিরম যেন খুব ভালো। ধরো তোমাদের এই যে 1200 জনকে নিয়ে প্রোগ্রাম, দারুণ হলো। বেরিয়ে যেন একটা আওয়াজ শুনতে পাই, সেটা হলো এই ক্রিকেটে খুব ভালো করে একটা বল লাগলে যে আওয়াজটা হয়, আকাশ করে আমার কানে যেন ওই আওয়াজটা আসে, একটা দারুণ স্কোয়ার ড্রাইভ মারলাম। না, তুমি যখন 1200 জনের এটা বললে, সেই প্রসঙ্গে বলি যে সেটা তো আমাদের সর্বভারতীয় সঙ্গীত পরিষদের আমাদের যে 50 বছর বর্ষপূর্তি, সেইখানটা সেটা ছিল। এবং ওটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা সেটা হয়তো আমি তোমাকে বলতে আমার ভালো লাগবে যে আমার পিতৃদেব প্রয়াত কাজল সেনগুপ্ত, তা উনি অনেক দিনের তার স্বপ্ন ছিল যে আমাদের 50 বছর যেটা হবে সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে। কারণ আমাদের যে সমাবর্তন হয় তাতে সেটা জেনারেলি মহাজ্যোতি সদনে হয়, এবং মহাজ্যোতি সদনে আমরা কোনোবারই মানুষজনকে সেখানটায় বসতেও দিতে পারি না, দাঁড়াতেও দিতে পারি না, মানে একটা ক্যাওস হয় ওখানটায়। ওই 1200 মতো ক্যাপাসিটি, আমাদের প্রায় 4-5 হাজার গার্জিয়ান, স্টুডেন্ট সব মিলিয়ে থাকে। তা বাবা প্রত্যেকবারই বলতো যে আপনারা নিশ্চিন্ত থাকুন, 50 বছর আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করব, এবং আপনারা যতজন ইচ্ছা আসবেন। এবং সেইটার এই বাবা চলে যাওয়ার বেশ কিছুদিন আগের থেকেই তার এটা প্ল্যানিংই ছিল। আমি যখন বললাম বাবা 29শে মার্চ নেতাজি ইন্ডোর পাওয়া গেছে, ওখানে 1000 কণ্ঠে গান হবে, এবং গানটা পরিচালনা করবেন কল্যাণবাবু, এবং সেটা গানও কি হবে সেটাও। এবার আমাদের যেটা টাইটেল সং, সেটা তো কবি শুভ দাশগুপ্ত উনি লিখেছেন, এবং তোমার পরিচালনায় সম্পূর্ণ সুর থেকে শুরু করে সবটা তোমার পরিচালনাতেই হয়েছে। তা সেটা যখন এবার 29শে মার্চ হবে, বাবা তো তার আগে 21শে জানুয়ারি চলে গেলেন। তা সেটা সেই অনুষ্ঠানটা সম্পর্কে তুমি যদি একটু বলো। 1000 কণ্ঠ সেটা হয়ে গেল আলটিমেটলি 1200 কণ্ঠ। তা ওটার একটু যদি অভিজ্ঞতা একটু। সত্যি বলতে কি, এটা একটা ইতিহাস সৃষ্টি করেছে। আমি এর আগে 300 অবধি নিয়ে গান গাইয়েছি,
নাচের প্রোগ্রামের আগে 3300 ছেলে মেয়ে নিয়ে যুবভারতীতে করেছিলাম, সেটা 2000 সালে। কিন্তু গান, এতগুলো সুরের গলা পাওয়া, তুমি যখন আমায় সাহস দিলে এবং যখন কাজলদা বলে গেছেন, মানে আমাকে করতেই হবে আর কি। তা জীবনের যদি অনেকগুলো মাইল ফলক থাকে, তো এটা আমার জীবনে একটা অন্যতম মাইল ফলক। আমি দেখো, আমি বিদেশে গিয়ে 100 ছেলে মেয়ে নিয়ে গান করিয়েছি ওখানকার ছেলে মেয়েদের দিয়ে। হ্যাঁ, আমি তার সাক্ষী। আমি টরন্টোতে বঙ্গ সম্মেলনে সেই অনুষ্ঠান দেখেছি। তা সেটা সেরকম করেছি, কিন্তু 1200 ছেলে মেয়ে। প্রথম কথা, এখন তো গান বাজনাটা তো সুরের থেকে অসুর বেশি হয়ে গেছে। হ্যাঁ, সেখানে ভাবতে ভালো লেগেছে যে 1200 ছেলে মেয়ে প্রত্যেকের গলায় সুর আছে। কারণ আমি প্রত্যেকের সামনে ঘুরে ঘুরে দেখেছি রিহার্সালে যে প্রত্যেকে সুরে গান গাইছে। এবং হ্যাটস অফ টু দোজ পিপল যারা মাস্টার ছিলেন, যারা কোঅর্ডিনেট করেছেন, যারা শিখিয়েছেন ওদের গানগুলো তাদের সেন্টারে। হ্যাঁ, হ্যাঁ, তারা যে কি কাজ করেছেন, তারা না করলে আমার ক্ষমতা ছিল না। আমি হয়তো সবাইকে বাঁধতে পারি, কিন্তু আমার তো এই অতগুলো সেন্টারে গিয়ে তোলাবার ক্ষমতা ছিল না। ঠিক। কিন্তু যখন প্রথম আমাদের রিহার্সালটা ওই রথীন্দ্র মঞ্চে, এবং আমি ঘুরে ঘুরে দেখছি, আমি একটাও বেসুরো গলা শুনতে পাচ্ছি না। আমি অবাক হয়ে গেছিলাম যে, এবং বেশ শক্ত গান। হ্যাঁ, ভীষণ করে আমাদের যেটা থিম সং, যেটা আমার সর্বভারতীয়র, সেটা তো বেশ শক্ত গান, এবং তাতে হারমোনি ছিল, মানে রীতিমতো সলিলদার ঘরানার হারমোনি, মানে সহজ ছিল না, সেটাও একদম নিখুঁত। তো অনুষ্ঠানটা করার আগে প্রথমে যেভাবে দাঁড় করিয়েছিলাম, সেটা দেখলাম একটু অসুবিধা হচ্ছে। সাউন্ড কিন্তু তখন সেট হয়ে গেছে। সাউন্ডের লোককে বললাম, দেখো এইভাবে দাঁড় করানো যাবে না, এইভাবে দাঁড় করাবো, কাজেই তোমাকে একটু চেঞ্জ করতে হবে, হুইচ ওয়াজ অ্যান ইম্পসিবল টাস্ক একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের পক্ষে। কিন্তু আমারও তখন কোনো উপায় নেই। এবং ওনারা যেভাবে সহযোগিতা করে 15 মিনিটের মধ্যে টোটাল স্পিকার্সগুলো চেঞ্জ করে, মাইক্রোফোন জায়গা প্লেসমেন্ট চেঞ্জ করে ওনারা যেভাবে করে দিলেন, আমাকে সত্যি অবাক করেছে। আমি ওদের কাছে ঋণী, সারা জীবন থাকবো। এবং তারপরে যখন 1200 ছেলে মেয়েকে দাঁড় করালাম, আমার ভেতরটা না থরথর করে কাঁপছে। এত, আমি জেনারেলি খুব কুল থাকি, সেদিনকে অতগুলো ছেলে মেয়ে, তার উপর সবাইকে ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে পারছি না। যারা মাস্টারমশাই, তাদেরও ঠিক জায়গা দিতে পারছি না দাঁড় করাবার। আমার নিজের খুব খারাপ লাগছে, কিন্তু উপায়হীন, মানে এমন একটা অবস্থার মধ্যে পড়েছি। তারপরে মিউজিশিয়ানসও ছিল, ভায়োলিন, চেলো, শরৎ, সানাই, বাঁশি, কিবোর্ড দুটো, রিদিম দুটো, মানে সেখানেও তো প্রচুর মিউজিশিয়ানস, তাদের ব্যালেন্স করা অতগুলো কণ্ঠের সঙ্গে। কিন্তু হয়তো কাজলদারই আশীর্বাদ, শুরুর ওই সানাইয়ের আওয়াজটা থেকে শুরু করে, হ্যাঁ, মূল গানটায় কিন্তু সানাইটা ছিল না, মানে সেই দিনের জন্যই ওটাকে তুমি করেছিলে, যে একটা শুভ মুহূর্ত শুরু করা, সেই জন্যই আমি ওটাকে আলাদা করে জুড়েছিলাম, তো মূল গানে ছিল না। এবং এত সুন্দরও বাজালো, মানব বাজিয়েছিল। ওইখান থেকে শুরুর থেকে আরম্ভ করে শেষ অবধি যেন মনে হলো একটা ছবির মতো হয়ে গেল, এবং সবাই এত স্মার্টলি প্রেজেন্ট করলো, এবং আমারও একটা এমন শক্তি ভেতরে কাজ করলো যে আমি তখন একটু শারীরিকভাবে অসুস্থই ছিলাম। এবং সেদিন কি আমার বাইরে যাওয়া ছিল, আমার মনে আছে বম্বে যাওয়া ছিল, আমি ওখান থেকে এয়ারপোর্টে দৌড়েছিলাম। তা একটা অসাধারণ কাজ হলো। এবং পরে যখন সেটা তুমি আমায় ভিডিওটা পাঠালে, আমি জানি না যে এইরকম কাজ পৃথিবীতে আর কটা হয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চয়ই হয়েছে, কিন্তু আর কটা হয়েছে এখানে হয়নি, এটা আমি গ্যারান্টি দিতে পারি। 1000 অবধি হয়েছিল, কিন্তু
এরকম হারমোনাইজেশন করে, এরকম ইনস্ট্রুমেন্ট নিয়ে এত ডিসিপ্লিনড ওয়েতে আমি জানি না আর কটা হয়েছে। এটা আমার জীবনে একটা সত্যিই মাইল ফলক, এবং তার জন্যে প্রথম ধন্যবাদটা তো কাজলদাকে জানাতে হয়, যিনি আমার নাম প্রপোজ করেছিলেন। হয়তো অন্য কেউ করলে এর থেকে ভালোও হতে পারত, আমি সেটা বলছি না যে আমি বেস্টটা দিতে পারলাম, কিন্তু আমি ঋণী থেকে থাকছি সারা জীবন সর্বভারতীয়র কাছে, কাজলদার কাছে, এবং ওই 1200 ছেলেমেয়ের কাছে, যে ওরা প্রাণ দিয়ে সেদিনকে কাজটা তুলে দিয়েছিল এবং একটা ইতিহাস সৃষ্টি করেছিল। ঠিক ঠিক। তুমি সলিল চৌধুরীর কথা বললে, ওনার তো শতবর্ষ উদযাপন চলছে এবং তার মূল কাণ্ডারি যারা, বা হয়তো মূল কাণ্ডারি তুমি, তা সেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সলিল শতবার্ষিকী যে উদযাপন, তাতে প্রায় লক্ষাধিক ছেলেমেয়েরা তারা পার্টিসিপেট করেছিল। সেটা বিভিন্ন স্তরে একটা সেগ্রিগেটেড হয়ে একটা সম্পূর্ণ অনুষ্ঠান তুমি করেছিলে। আমরাও কিন্তু সেদিন যেটা ক্রিয়েটিভ ডান্সের যে পোর্শনটা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেদিনও কিন্তু প্রায় 450 জন শিল্পী তারা কিন্তু সলিল চৌধুরীর তাকে স্মরণ করেই যে 3টে গানের সঙ্গে তারা পারফর্ম করেছিল, যেটা নেতৃত্বে ছিল কোহিনূর সেন বরার, তোমারই ভাই, এবং অবশ্যই সুজয় দা ছিল এবং দ্রাবিণ তার সঙ্গে ছিল। তা সেই অনুষ্ঠানটা কি তুমি দেখেছিলে দাঁড়িয়ে? ঢেউ উঠছে দেখে তো আমার গায়ে কাঁটা। ঢেউ উঠছে যে অতজন ছেলে মেয়ে নিয়ে ওইভাবে করা যায়, ওটা ভুবনই পারে। ঠিক। আসলে ও তো ছোটবেলার থেকে আমার সঙ্গে থেকে থেকে মানুষ হয়েছে। হ্যাঁ, সুজয় তো আমাদের কোয়ারের সঙ্গে প্রথম থেকে, দ্রাবিণও তো আমাদের কোয়ার থেকেই ওর শুরু। ওরা সকলকে নিয়ে কি করে কাজ করতে হয় এই শিক্ষাটা ওদের আছে, এবং খুব ডিসিপ্লিনড ওয়েতে, যে কারোর হাত মিলছে না এরম নয়, না না, যতজন নাচছে সবাই একসঙ্গে 450 জন পারফর্ম করেছে এক উদ্যমে। হ্যাঁ, এবং তাদের মুখের যে এক্সপ্রেশন, আমি তো ওখানে 450 শম্ভু ভট্টাচার্যকে দেখতে পাচ্ছিলাম। মানে আমার হচ্ছে তো, কারণ এই নাচ প্রথম শম্ভুদা আমাদের তোলান, উনি নাচতেন তখন ওই নাচ, আমি অতগুলো শম্ভু ভট্টাচার্যকে দেখতে পাচ্ছিলাম। এটাও তো আমাদের কাছে পাওয়া, ঠিক, যে পরবর্তী প্রজন্ম এই নাচগুলো নাচছে। এবং সলিল চৌধুরীর শতবর্ষ আমাদের কাছে একটা সুযোগ করে দিয়েছে যে মানুষের যে সংস্কৃতি, সেটা এখনকার যে প্রজন্ম তাদের কাছে ছড়িয়ে দেওয়ার। এই যে তুমি বললে না, এই যে 1 লাখ ছেলে মেয়ে প্রতিযোগিতার মাধ্যমে সলিলের শব্দ উচ্চারণ করলো, এটা আমাদের কাছে কম পাওয়া। ঠিক। আমরা তো এখন সবসময় ভাবি যে সবকিছু শেষ হয়ে গেছে, আসলে মনে তো একটা শক্তি পেলাম যে সবকিছু শেষ হয়ে যায়নি। ঠিক ঠিক। এবং অসংখ্য সেমিনার, এই ত্রিপুরায় যাবো এর মধ্যে, এরকম অসংখ্য সেমিনার করছি। বম্বেতে খালি সলিল চৌধুরীকে নিয়ে অনুষ্ঠান করে এলাম, তেজপাল হলেতে, এবং হাউসফুল, এবং ওরা অসম্ভব নিয়েছে। তা এইগুলোও তো আমাদের কাছে পাওয়া একটা, যে আমরা সলিলদার কাছ থেকে ব্যাটনটা নিতে পেরেছি। সেইটা খালি এখন আমাদের কাজ হলো পরবর্তী প্রজন্মের হাতে ধরিয়ে দেওয়া। সেই চেষ্টাটাই আমাদের আপ্রাণ করতে হবে, খালি সলিল চৌধুরী বলে নয়। তুমি একটা জিনিস খেয়াল করবে, 1920 সাল থেকে 1930 সাল অবধি অসংখ্য মানুষের, আমি বলবো মহামানবের জন্ম হয়েছে, যাদের সব এখন শতবর্ষ চলছে। সে ঋত্বিক ঘটক থেকে আরম্ভ করে সব পরপর কটা নাম বলবো, অনেক। এবং এদের একটা ঠিক কৈশোরের পার হওয়ার সময়টাতে, তখন ওই অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট শুরু হয় এখানে, এবং তখন গণনাট্য সংঘের জন্ম হয়। এদের সব শুরুগুলো কিন্তু ওইখান থেকে, প্রত্যেকে, সে হেমন্ত মুখার্জি থেকে আরম্ভ করে সবাই। এবং তারপরে এরা প্রত্যেকে সঙ্গীতে বলো, নৃত্যে বলো, সে উদয়শঙ্করও তাই, সৌম্য ভট্টাচার্য তাই, এরা সবাই একটা দিকপাল হলেন। এবং এই যে দিকপাল হয়ে ওঠার পেছনে তাদের যে ইডিওলজিক্যাল একটা জায়গা,
যে মানুষের জন্য কাজ করা, শিল্প মানুষের জন্যে, যে কাজটা সর্বভারতীয় করছে। সর্বভারতীয় কিন্তু কোনো অপসংস্কৃতিকে কখনো প্রশ্রয় দেয় না। আমি এখানে এতদিন আটকে আছি একটি কারণে, যে আমার মনে হয়েছে যে আমার কর্তব্য তোমাদের কাছে থাকা, তোমাদের পাশে থাকা। আমি হয়তো কিছুই করতে পারি না, কিন্তু আমার মানসিক যে মানে সাপোর্টটা, সেটা কিন্তু 100% আমি রাখি। কারণ ওই যে বললাম, তোমরা একটা সুসংস্কৃতির জন্য লড়াই করছো। এই যে এত ছেলে মেয়ে, 1200 ছেলে মেয়ে সুরে গান গাইছে, তুমি ভাবতে পারছো? ঠিক। যে এখানে এখন এই অর্ধেক ইউটিউবের গান দেখবে সমস্ত বেসুরো, এবং আমাদের তো স্টুডিও বসিয়ে আমরা শুটিং করছি এখন। আমাদের তো পিচ কারেকশন করতে করতে পাগল হয়ে যেতে হয়। মানে অর্ধেক জায়গায় তো ইভেন রিয়েলিটি শোগুলোতেও পিচ কারেকশন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে লাইভে অতগুলো ছেলে মেয়ে সুরে গান গাইছে, তো এটা তো একটা অবশ্যই আমাদের সর্বভারতীয়র একটা বিরাট বড় সাফল্য। যে আমরা এই তো, এবং খুঁজলে আরো 1200 পাওয়া যেত ছেলে মেয়ে যারা সুরে গান। একদম একদম। তো এটা তো একটা খুব বড় পাওয়া না? এই কাজটা তো আমরা করছি সকলে মিলে। আমরা মানসিকভাবে তোমার পাশে আছি, আর তুমি তো কায়িক পরিশ্রম দিয়ে করছো বাবার ব্যাটনটা হাতে নিয়ে। আমি চাইবো যে এই কাজটা চলুক, সলিল চৌধুরী শুধু না, বাকি যারা এই শতবর্ষে পদার্পণ করেছেন, কি করবেন, এদের প্রত্যেকে স্মরণ করে আমাদের না এটা উচিত। এটা আমাদের গুরু প্রণাম। ঠিক ঠিক। আমাদের গুরু প্রণাম। এটা করলে আমরা না আমাদের কি বলবো, আয়নার সামনে না নিজেকে উত্তর দিতে পারবো। ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। যে আমি এই কাজটা করছি, এই কাজটা আমার করা উচিত ছিল, আমি করছি। তা সেইখানে দাঁড়িয়ে তোমরা যে কাজটা করছো, এটাকে তো স্যালুট অবশ্যই জানাতে হয়। না দেখো, আমরা তো বাবা চিরকাল চেষ্টা করে এসেছে, আর বাবা নিজেও সঙ্গীত শিল্পী ছিলেন, তারা তোমাদের সাথে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং সংগঠক হিসাবেও তোমার সাথে তার পরিচয়টাও আইপিসি এর সূত্রে। তা সেক্ষেত্রে সেখানে, হ্যাঁ, তা সেইখানটায় আমি কি বলবো যে শিল্পী কল্যাণ সেন বরাট, সে সংগঠক, সঙ্গীতজ্ঞ, ব্যাংকার, ক্রিকেটার, সঙ্গে একজন বামপন্থী মানুষ। অবশ্যই আমি নিজেকে বামপন্থী বলতে খুব গর্ব অনুভব করি। কাজলদার সঙ্গে তো সেই সূত্রেই আলাপ। হ্যাঁ, একটা জিনিস এই ব্যাপারে বলা দরকার, যে শিল্পী ফুল অফ ইমোশন, আবেগ সর্বস্ব, সংগঠক আবেগ বাদ দিয়ে। শিল্পী সংগঠকটা প্রায় ওই সোনার পাথর বাটির মতো একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা ভীষণ শক্ত কাজ, যে কতটা আবেগটা রাখবো আর কতটা একেবারে বাস্তববাদী হয়ে চলবো। কারণ তুমি যাদেরকে নিয়ে কাজ করছো তারা শিল্পী, তারা কিন্তু কৃষক মজুর নয়। তুমি কিন্তু একটা কারখানার সংগঠক নয়, ট্রেড ইউনিয়নের। তুমি হলে একটা সাংস্কৃতিক ফ্রন্টের, সেটা যাই হোক, সেটা ক্যালকাটা হোক, কোয়ার হোক, সর্বভারতীয় হোক, যাই হোক, যাদের নিয়ে কাজ করছো তারা সবাই শিল্পী। তাদের কিন্তু ইমোশনে এইটুকু আঘাত লাগলে তারা খুব কষ্ট পায়। ঠিক। কাজেই ওই জায়গাটা ব্যালেন্স করা, এটা খুব শক্ত কাজ, যেটা কাজলদা পুরোপুরি পেরেছিলেন, আমিও কিছুটা হলেও পেরেছি। মানে এই যে ব্যালেন্স করাটা, কারণ তাদের যে একটা সম্মান বোধ আছে, আত্মসম্মান বোধ আছে তো শিল্পী হিসেবে, সেইখানটা যদি তুমি আঘাত করে ফেলো, তাহলে কিন্তু তারা থাকবে না, তারা কষ্ট পায়। একদম একদম ঠিক। এটা শক্ত কাজ, এটা কাজলদা পেরেছিলেন, এবং সেই সূত্র ধরে এতগুলো ছেলে মেয়েও পারছে। দেখতে পাচ্ছি আমাদের সর্বভারতের যে এতগুলো সেন্টার, তারাও যে পারছে, তার পেছনে কিন্তু কাজলদার অবদান। আজকে ক্যালকাটা কোয়ার থেকে যে এত ছেলে মেয়ে তৈরি হয়ে তারা যে বিভিন্ন সংগঠন করেছে, তাদের নাচের স্কুল, গানের স্কুল, অনেক ছেলে মেয়ে, সেটা তো আমরা দাবি করব যে ক্যালকাটা কোয়ার
এইটা তাদের মধ্যে ইনজেক্ট করতে পেরেছে যে কি করে একজন শিল্পী সংগঠক হওয়া যায়। তো এটা একটা আমাদের খুব, এবং সেখানে একটা জিনিস যেটা সবচেয়ে বড় কাজ করে, যেটা তুমি একটা শেষ শব্দটা যেটা উচ্চারণ করেছিলে, যে একজন বামপন্থী মানুষ, আসলে দেখো আমি কোনো দলের লোক নই, আমি কোনো পার্টির মেম্বার নই, আমি বামপন্থী যে সংস্কৃতিতে গণনাট্য বিশ্বাস রেখেছিল, আইপিটিএ আইপিসিএ বিশ্বাস রাখে, আমি সেই সংস্কৃতিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, মানে তাদেরই সংস্কৃতি, মানুষের কাছে পৌঁছে দেবো, এই চেষ্টা এটাই তো করি, আর তো কিছু না। একদম। তা এটা তো আমার মনে হয় যারা মানুষ তাদের প্রত্যেকের করা উচিত, আর শিল্পী হলে তাদের তো করা উচিতই, কারণ তাদের রিচটা অনেক বেশি, তাদের হাতটা অনেক বড়, তারা অনেক দূর অব্দি পৌঁছতে পারে। এইটা আমার মনে হয় এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমার মনে পড়ে আমি ছোটবেলায় বাবার হাত ধরে গণনাট্যের বিভিন্ন মিছিল, অনুষ্ঠান, তাতে আমি গিয়েছি। যেমন পাঞ্জাব সংহতি উৎসব হয়েছিল নেতাজি ইন্ডোরে, ইডেন গার্ডেন স্টেডিয়ামে হয়েছিল যুব উৎসব, কলেজ স্ট্রিট প্রেসিডেন্সি ক্যাম্পাসে আরেকবার যুব উৎসব হয়েছিল, এরকম বিভিন্ন, মানে যুবক তখন আমি অনেক ছোট, নেলসন ম্যান্ডেলা আসলেন, সেই মাইবোরে, আমি হয়তো উচ্চারণটা ঠিক করলাম না, সেটা তখন উষা উত্থুপে একটা গান ভীষণ বিখ্যাত, আমরাও মিছিল করে গিয়েছিলাম, কিন্তু ইডেনের ভেতরে ঢুকতে পারিনি, মানে গেট বন্ধ করে দিয়েছে, এত ভিড় হয়েছিল। তা আজকালকার দিনে এখনকার, আমি কাউকে সমালোচনা করে বলছি না, যে সেই সময় যে গণনাট্যের একটা বিশাল প্রভাব ছিল, মানুষের জীবনে ছিল, সাধারণ মানুষকে নিয়ে ছিল, শিল্পীদের সাথে ছিল, সেটা আজকালকার দিনে কি শিল্পী কল্যাণ সেন বরাটের কোনো অভাব মনে হয়? দেখো, তোমাকে একটা কথা, আমরা সবাই সমাজের প্রোডাক্ট, সমাজটাকে ধারণ করে শিল্প সংস্কৃতি। রবীন্দ্রনাথের ওই কথাটা তো মানতেই হয় যে শিক্ষা আর সংস্কৃতি, উনি হীরের টুকরো, এবং তার থেকে শিক্ষা হলো একটা হীরের খণ্ড, আর তার থেকে যে বিচ্ছুরণ হয় সেটা হলো সংস্কৃতি। বাহ, দারুণ বললে। তা এই যে সংস্কৃতি আমাদের ধরে রাখে সমাজটাকে, আজকে বলতে কোনো অসুবিধে নেই যে সংস্কৃতির ওই পাত্রটির অবস্থা এখন শতচ্ছিন্ন, এবং সে যে সমাজটাকে ধরে রেখেছে তাতে তো পচন ধরেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তুমি, আমি, একজন পুলিশ, একজন রাজনৈতিক কর্মী, একজন শিল্পী, একজন সরকারি কর্মচারী, যে সেক্টরে আছে, সে কিন্তু এই সমাজেরই প্রোডাক্ট। কাজেই সমাজের যে খারাপ দিকগুলো সবাই সবটা কিন্তু ছাঁটাই করতে পারছে না। ঠিক, এইটা না পারার ফলে যেটা হয়েছে সেটা হলো যে তুমি যে বোধ নিয়ে সেই সময় গণনাট্য করতে পেরেছিল বা এই ধরনের গান বাজনা করতে পেরেছিল তখনকার সেই মানুষেরা, এখন সেরকম ছেলে মেয়ে তাদের পেতে খুব অসুবিধা হচ্ছে, এবং আমাদের তাদের পেছনে অসম্ভব পরিশ্রম করতে হচ্ছে, তাদের বোঝাতে হচ্ছে, কিন্তু তাও কি হচ্ছে না? হচ্ছে। আমি দাবি করছি হচ্ছে, আমরা পাচ্ছি, নইলে 1 লাখ লোক কেন সলিল চৌধুরীর শব্দ উচ্চারণ করলো? ঠিক, কাজেই হচ্ছে। হয়তো সেটা আনুপাতিক হারে তখন যেরকম ছিল এখন হয়তো তা নয়, কারণ এখন না সারা পৃথিবীরই সংস্কৃতির সংজ্ঞাটা পরিবর্তিত হয়ে গেছে। যে ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে কিন্তু এখন সমস্ত দেশ ভুগছে, সমস্ত দেশ। আমরা যখন বিদেশে যাই, এক্সেপ্ট আমেরিকা, কারণ আমেরিকার কোনো আইডেন্টিটি নেই, কারণ ওখানে সবাই তো বাইরের থেকে গেছে। একদম। ওখানে তো কোনো সংস্কৃতি, মূল সংস্কৃতি নেই। কিন্তু ফ্রান্সে গিয়ে দেখেছি, ইংল্যান্ডে গিয়ে দেখেছি, রাশিয়ায় গিয়ে দেখেছি, যেখানে গেছি, ভিয়েতনাম, কিউবা, সব জায়গায় গিয়ে দেখেছি
ইভেন আমেরিকার রেড ইন্ডিয়ানদের একটা তাদের তো- একটা ইতিহাস আছে তাদের তো- টেক্সাস এরিয়াতে, তাদের তো বার বার করে করে দিয়েছে। হ্যাঁ, তারা তো আর নেই, নেই। তাদের ইতিহাসটা এখন বিলুপ্ত। হ্যাঁ, হ্যাঁ। সেটাকে বার করতে পারলে হয়তো কিছু পাওয়া যেত। হুম, হুম, তা সেখানে দাঁড়িয়ে এটা এখন একটা কিন্তু আন্তর্জাতিক সমস্যা, ঠিক। যে এই আইডেন্টিটি ক্রাইসিসটা, শেকড়ের যে সমস্যা। তা আমাদের তো মূল কাজ যেটা, সেটা হলো যে আমাদের পরবর্তী প্রজন্মর গায়ে আমাদের শেকড়ের গন্ধটা মাখিয়ে দেওয়া। এইটা যদি পারি আমরা আস্তে আস্তে, যার জন্য আমরা ক্যালকাটা কোয়ার থেকে এই যে গুপি গাইন বাঘাবাইন, ঠাকুমার ঝুলি, ক্ষীরের পুতুল, আমরা এগুলো কেন করি? আমার মনে আছে তোমার ওখানে কাজল দা আমাদের গুপি গাইন বাঘাবাইন করতে নিয়ে গেলেন। মহারতী সদনে। পাঁচিলটা না, তোমাদের ইয়েতে বেলঘড়িয়ার ওই ও ও, আচ্ছা, হ্যাঁ, 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 অনেক দিন আগে অনেক দিন আগে। সেই পাঁচিলটা ভেঙে দেওয়া হলো, হুম, যাতে ওখানে, এবং সেই লোকারণ্য হ্যাঁ। একেবারে। তা এই যে, এবং বিদেশে গিয়েও এই প্রোগ্রাম করেছি। আমাদের মূল উদ্দেশ্যটাই হলো যে আমাদের যে অতীতটা, যেটা অতীতটা ভবিষ্যতের কাছে পৌঁছে দেওয়া। বর্তমানটা তো বটেই, বর্তমানটা তো তারা দেখতে পাচ্ছে, এবং বর্তমানটাকে ছাঁকনির মধ্যে দিয়ে সেটাকে, যাতে খারাপ জিনিসটা ছাঁকনিতে আটকে যায় আর ভালো জিনিসটা আসল জায়গায় পৌঁছয়, সেই চেষ্টাটা করে যাওয়ার। মানে এইটাই আপ্রাণ। দেখো, আমার এবছর 75 হবে, আমি আর কতদিন কাজ করতে পারবো? আমি মৃত্যুর কথা ভাবি না। মৃত্যু একজন কবে মারা গেল ওটা কোনো ব্যাপার না, মানে কর্মক্ষম হিসেবে কাজলদাকে দেখে শেখা এটা বলতে পারো, যে ওই কিডনির জন্য ওই ডায়ালিসিস নিয়ে গিয়ে মহাজাতির সদনের স্টেজে উঠে গিয়ে বক্তৃতা দিচ্ছেন। তা এই যে কর্মক্ষম থেকে উনি মারা গেছেন, এইটাই হলো সবচেয়ে বড় কথা। একজন পড়ে আছে, শুয়ে আছে, সেটা মৃতই প্রায়। ঠিক। এই কতদিন কর্মক্ষম থাকবো জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো এই চেষ্টাটা তো চালিয়ে যেতেই হবে। মানে এছাড়া আমাদের কোনো গত্যান্তর নেই আর কি, উপায় নেই। না, তুমি কোয়ারের কথা বললে, তুমি আসানসোলে তুমি চাকরি সূত্রে গিয়েছিলে, সেখানে গিয়ে সম্ভবত তুমি প্রথম দল তৈরি করেছিলে। তারপরে যে সেই দলটা তখন হয়তো কোনো নাম ছিল বা ছিল না, এবার আলটিমেটলি সেটা ক্যালকাটা কোয়ারকে আমরা দেখতে পারলাম। যে এই যে একটা ট্রানজিশন থাকে, তো সেইটা যদি আমরা একটু শুনি। না, আসলে আসানসোলে যাওয়ার পর আমি তখন অ্যাকর্ডিয়ান বাজিয়ে গান গাই। তখন আমি অ্যাকর্ডিয়ান বাজাই, পিয়ানো বাজাই, অ্যাকর্ডিয়ান বাজিয়ে অনুষ্ঠানে গান গাই, সব রকম গান গাই। শচীন দত্তার গানও গেয়েছি, মোহাম্মদ রফিরও গান গাইছি। তা হতে হতে একটা অনুষ্ঠান দেখি ক্যালকাটা ইউথ কোয়ারের, রুমাদিদের। ওইটাই আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট বলা যায়। আমার এত ভালো লেগেছিল অনুষ্ঠানটা দেখে, ভীষণ ইনফ্লুয়েসড হয়ে গিয়েছিলাম। বিশেষ করে রুমাদির ওই শরীরী ভাষা, একটা অদ্ভুত মানুষকে ক্যাচ করার মতো একটা ক্ষমতা, যেটা আমাকে অনেকে বলে যে তুমি এটা পারো। মানে আমি কিন্তু দর্শকদের সঙ্গে আর আমার কোনো আলাদা ব্যারিয়ার রাখি না, আমি ওদের আমারই একটা অংশ করে নিই আমাদের দলের। তা সেই অনুষ্ঠানটা দেখার পর আমি এসে, পাড়াতে কিছু ছেলে মেয়ে ছিল, যারা যা হয় গান পাগল ছেলে মেয়ে তো সবাই আছে। আমি যখন ওখানে গেলাম, আমারও পাশে কিছু জড়ো হয়ে গেল ছেলে মেয়ে, তাদের নিয়ে আমি, তার মধ্যে কয়েকজন ছিল খুব ভালো গান করে, শুরু করলাম কোয়ার করা। নাম দিলাম ঐকতান। এটা আমার স্কুলের নাম এখন। আমি নামটা ওই জন্য একেবারে তুলে দিইনি। তো ঐকতান করে তখন পাড়ায় কিছু মেয়ে নাচ করে, তাদের জড়ো করা হলো, করে নাচ গান মিলিয়ে মনে আছে আমার, আমরা চুরুলিয়ায় নজরুল একাডেমিতে অনুষ্ঠান করতে গেলাম। বাহ! এবং খুব সাকসেসফুল অনুষ্ঠান একেবারে। তখন বেশ হই হই করে আমাদের ঐকতান এগোচ্ছে, এবং ওখানে একটা মিউজিক সার্কেল তৈরি করলাম এই নাম দিয়েই। সেটা আমরা মাসে একটা করে আবার ক্লাসিক্যাল প্রোগ্রাম করতাম। আচ্ছা, বাহ!
একটা ঠিক এরম সময়তে, এটা 78-এর শেষ, আমার ট্রান্সফার অর্ডার এলো কলকাতায়। আচ্ছা। তা আমি তো খুব আনন্দিত, কিন্তু ওখানকার ছেলেমেয়েরা একদম কান্নায় ভেঙে পড়লো। এবং আমার মনে পড়ে বেশ কয়েকজন আমার বাড়িতে আসা বন্ধ করে দিল 1 মাস আগের থেকে। মানে ওরা এতই শক্ত। তা আমি বললাম তোরা চালাবি, যা হওয়ার তাই হলো। আমি চলে আসার পর আর ওরা থাকলো না। তাই এখানে এসে তুমি যে ট্রানজিটটা বললে, কিছু আবার নতুন ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগ, তার মধ্যে শৈবাল সেনগুপ্ত, ও আমার খুব আমাদের আত্মীয় প্র্যাকটিক্যালি। আচ্ছা। সুজয় ছিল, গাবলু বলে একটি ছেলে ছিল, নয়ন কুণ্ডু ও ছিল। তা ওরা একটা দল করে গান গাইতো। আচ্ছা। তা আমাকে বললো একটু বাজাতে যেতে। তা একটা অনুষ্ঠানে বাজাতে গেলাম ওদের সঙ্গে, পিওর অ্যাকর্ডিয়ন নিয়ে বাজাতে গেলাম, সঙ্গত করতে। ফিরে এসে আমার মনে হলো যে এদের মধ্যে তো বারুদটা আছে, কিছু একটা ভাবা যাক না। তো শৈবালকে বললাম, তো ওরাও তখন গাবলু বাবলু, মানে সুজয়ের নাম ছিল বাবলু, সবাই নেচে উঠলো, চলো এটা নাবি। এবং সেই ক্যালকাটা কোয়ারের তৈরি হওয়া। এবং আমি একদিনে ডিসিশন নিলাম যে আমি এই পিয়ানো অ্যাকর্ডিয়ন যন্ত্রটি আর কারোর সঙ্গে বাজাবো না ক্যালকাটা কোয়ার ছাড়া। আচ্ছা। তাতে আমার একটা বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যদিও ব্যাংকে চাকরি করতাম, কিন্তু যাই হোক। এবং আমাদের শুরুটা হওয়ার পর থেকে না এমন বাধা আসতে শুরু করলো, এবং সেই বাধাটা খুব অদ্ভুত। প্রথম একটা বাইরে অনুষ্ঠান করতে গেলাম রানীগঞ্জে, আসার পথে আমাদের গিটার বাজাতে গেছিলেন আমাদের সঙ্গে বিধান বক্সি, ও ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপরের বছর আমাদের একজন মেন ডান্সার বুলা, মানে এখন আমাদের অ্যাকর্ডিয়ন বাজায়, কিবোর্ড বাজায় বাবুল, বাবুলের দিদি, আচ্ছা, ও মারা গেল। এবার উঠছি, মাথায় মেরে নামিয়ে দিচ্ছে, মানে শুয়ে পড়ছি। এই অবস্থার থেকে আস্তে 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 বছর 1.5 বছর 2 তারপরে সলিল চৌধুরীর সঙ্গে আলাপ। তারপর থেকে কিন্তু আমাদের আর ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে এই এত বছর বাধা এসছে, এরকম মারা যাওয়ার ঘটনা আরো ঘটেছে, সেগুলো তো আছে। অনেকের অনেক বয়স হয়ে গেছে, দল ছেড়ে যেতে বাধ্য হয়েছে শারীরিক কারণে। মানে এখন আমাদের দলে বেশ কয়েকজন আছে যারা 70 গান গাইছে, নাচছে। দীপালি চক্রবর্তী, মানে আমাদের সুদীপ্তা বিদীপ্তা ওদের মা, ও আমার থেকেও 1 বছরের বড়, ও এখনো নাচে দলে আমাদের। হ্যাঁ, তা এরকম আছে, এখন অনেকে আছে। তা সেইটা চলছে। মজার কথা, যেটা ভালো লাগছে, যে নতুন ছেলে মেয়ে অনেক আসছে। আচ্ছা। সুদর্শন এসছে, বাজায়, গিটারের ছেলে এসছে, রিদিমের ছেলে এসছে, গানের ছেলে মেয়ে এসছে অনেকজন, নাচের প্রায় 20-22 জন ছেলে মেয়ে এসছে নতুন। এবং এরা সবাই প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে জড়িত, অথচ স্কিল্ড, যেটা বড় ব্যাপার। কারণ একটা জায়গায় আমাদের খুব ভুল একটা ইন্টারপ্রিটেশন হয়, গণসঙ্গীত, গণনৃত্য। সঙ্গীত গণ মানে তো খালি স্লোগান হলে হবে না, সেখানে সঙ্গীত কথাটা আছে। গণ নৃত্য খালি গণ হলে হবে না, সেখানে নৃত্যের ব্যাকরণও মানতে হবে। ঠিক। কাজেই আমার ইডিওলজি থাকবে, কিন্তু এইটা সঙ্গীত বা নৃত্য যেটাই থাকুক, সেটাও কিন্তু পুরোপুরি পারদর্শী সেইভাবে হতে হবে যে কোনো প্রফেশনাল জায়গায় যে কোনো অনুষ্ঠান হলে যেন লোকে বলে যে এদেরটাই সবচেয়ে ভালো হয়েছে। কারণ আমরা তো মানুষের কথা বলছি, মানুষ নিজেকে রিলেট করতে পারে অনুষ্ঠানটার সঙ্গে, নিজেকে দেখতে পায় যে এই চরিত্রটা আমি,
এটা পায়। তা সেইটা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি যে এত ছেলে মেয়ে তো আসছে, হ্যাঁ, তার মানে সব শেষ হয়ে যায়নি। এইটাই আমার শেষ কথা আমি বলবো, যে আমরা যে ভাবি সব শেষ সব শেষ সব শেষ, না, সব শেষ হয়ে যায়নি। এবং আমাদের বেবিদা ছিলেন, শম্ভুদা ছিলেন, হ্যাঁ, মন্টুদা ছিলেন। বেবিদা তো কিছুদিন আগে মারা গেছেন। বেবিদা বড় বড় যারা আর্টিস্ট তাদের সঙ্গে বাজিয়ে 5,000, 8,000, 10,000 এরম করে টাকা নিতেন বাজাতে, আর আমাদের কোয়ারে 500 টাকা নিতেন। আমি তো শুনেছি সলিল চৌধুরী কোনোদিন 1 টাকাও নেয়নি তোমার আমাদের choir-এ। যে গান দিয়েছেন সলিলদা, হ্যাঁ, কোনোদিন 1 পয়সা নেননি। হ্যাঁ, আমরা যখন হিন্দি গোপী বাঘা কা তামাশা করলাম, তখন 8 টাকা গুলজার ভাই লিখে দিয়েছিলেন, তার জন্য উনি 1 পয়সাও নেন। বাহ, আমি যখন ওনাকে, গুলজার ভাইকে ওখানে গিয়ে বললাম যে আমি 25,000 টাকা নিয়ে গেছিলাম, যে একটা সাম্মানিক দেব, ভাই এরকম কিছু আপনাকে একটা জাস্ট বলে, मैं तो किया आपके लिए, বলে বলছে আমি তোমার জন্য করেছি, তোমার খুব টাকা দেওয়ার ইচ্ছে, একটা বলো তুমি বাড়ি যাও, গিয়ে একটা 11 টাকার একটা পাঠিয়ে দিও আমার অ্যাকাউন্টে, মানি অর্ডার। মজা করে বললেন, হ্যাঁ, তো 1 টাকাও নেননি। এই কপালগুলো আমার, এই সৌভাগ্যগুলো হয়েছে কারণ এনারা বুঝতে পেরেছিলেন যে আমি এটা করে বাড়ি গাড়ি করিনি, এটা আমার রোজগারের জায়গা না, এটা আমার একটা প্রিন্সিপাল থেকে, একটা ভালোবাসার থেকে করা, এবং আগামী প্রজন্মকে সংস্কৃতিগতভাবে সঠিক পথে যাতে চালিত করতে পারি, সেইটার একটা প্ল্যাটফর্ম হলো ক্যালকাটা কোয়ার। এইটাই আমাদের। ক্যালকাটা কোয়ার নামটা কিভাবে হলো? এটা আমারই দেওয়া। আচ্ছা, মানে তখন ক্যালকাটা ইউথ কোয়ার রয়েছে, ক্যালকাটা পিপলস কোয়ার রয়েছে, তা আমার হঠাৎ মনে হলো যে কোয়ার বলে একটা ছিল রাজেশ্বর ভট্টাচার্যের, তা আমার হঠাৎ মনে হলো কোয়ার নামটা থাকুক, কারণ যেহেতু আমরা কোয়ার আর কোরাসের কিন্তু একটা বেসিক তফাৎ আছে। হ্যাঁ, মানে সমবেত সঙ্গীত, বৃন্দগান আর কোয়ার ডিফারেন্স কি? ডিফারেন্স হলো যে যখন একসঙ্গে সবাই একই স্বরে গান গায়, একই সুরে গান গায়, সেটা হলো কোরাস। যে সবাই একসঙ্গে সা বলছে, একসঙ্গে গা বলছে। আর কোয়ার হলো, কোয়ারের জন্ম কিন্তু ইউরোপীয় চার্চে। আচ্ছা, এটা কিন্তু এসছে ওখান থেকে। আচ্ছা, এটা আমাদের দেশের নয় তো। এবার এটার মূল জায়গা হলো যে পাশ্চাত্য যে ক্লাসিক্যাল মিউজিক, ওদের যে ঘরানা, যাতে হারমোনাইজেশন থাকে, কাউন্টার পয়েন্ট থাকে, অব্লিগেটো থাকে, এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে ওই যে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, তার সঙ্গে যে হারমোনাইজেশনটা যাচ্ছে, এইটা কিন্তু কোয়ারের রীতি মেলে, এটা কিন্তু কোরাস নয়, এটা কোরাস নয়। এই যে তফাৎটা বেসিক, যার জন্য কোয়ার গান গাইতে গেলে, কোয়ারের পরিচালনা করতে গেলে, বা যারা বাজাবে যারা আছে, তাদের শিক্ষাটা কিন্তু একটু অন্যরকম হতে হয়, তাদের একটু শিখতে হয় আলাদা করে এটা, এবং সেটা ওয়েস্টার্ন ক্লাসিক্যালটা শিখতে হয়, না এবার কাজ করা যায় না। কোয়ার আর ক্যালকাটা কোয়ার সমার্থক শব্দ হয়ে গেছে। অন্য কেউ কি আর কোয়ার নিয়ে কোনো চেষ্টা করেনি? চেষ্টা একটা সময় অনেকে করেছে, এবং এখন এটা আমার কাছে কষ্টের ব্যাপার যে সেইভাবে প্রফেশনাল কোয়ার বলতে এখন আমরা একাই দাঁড়িয়ে আছি। তবে একটা জিনিস, সলিলদার গান নিয়ে এই কোয়ার কম্পিটিশন করতে গিয়ে যেটা একটা পেলাম, যে প্রচুর নতুন ছেলেমেয়ে কিন্তু চেষ্টা করছে, প্রচুর নতুন ছেলেমেয়ে চেষ্টা করছে। তারা সবাই যে খুব ভালো করছে তা নয়, কিন্তু অনেকেই বেশ ভালো করছে। এবং আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করে বেড়াচ্ছি একটি কারণে, এবং সেগুলো একেবারেই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কাজ আর কি। কিন্তু ওই বনের মোষ না তাড়ালে তো মানুষ থাকতে পারবে না সমাজে, না? কাজেই সেই চেষ্টাটা করে যাওয়া, এবং সেটার অনেক উপকার পাচ্ছি মানুষ, মানে ছেলেমেয়েরা কিন্তু প্রপার কোয়ার সিঙ্গিং যেটা,
সেটাতে কিন্তু মন দিয়েছে এবং চেষ্টা করছে। আচ্ছা, হিমাঙ্গ বিশ্বাস, শম্ভু ভট্টাচার্য, এনারা তো সবার, এনাদের বিশাল প্রভাব একটা তোমার জীবনে আছে। দেখো, হেমাঙ্গদা, আমি আনন্দবাজারে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তাতে আমি লিখেছিলাম যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ শিল্পী হেমাঙ্গ বিশ্বাস। এই কথাটা লেখার বেরোনোর পর আমাকে অনেকে বলেছিলেন যে এইটাই, তুমি এটা হঠাৎ আর তুমি কাউকে পেলে না? আমি আর এর থেকে বড় আর কাউকে পাইনি, ওই জন্যই ওনার নামটা বলেছি। একজন সত্যিকারের শিক্ষিত শিল্পী, একজন শিক্ষিত মানুষ, আর একজনের এত বড় হৃদয়টা, এটা হেমাঙ্গদ, এবং যেটা বলার মুখের ওপর বলা, কোনো মুখোশ ছিল না, সেটার জন্য ওনাকে অনেক অসুবিধে ভোগ করতে হয়েছে। আমি হেমাঙ্গদার কাছে যতদিন ছিলাম, ওনার কাছে লোকসঙ্গীত তো শিখেইছি, সবচেয়ে বেশি যেটা শিখেছি কি করে মানুষ হওয়া যায়, কি করে একজন সংগঠক হওয়া যায়, এটা হেমাঙ্গদার কাছে না গেলে জানতে পারতাম না। আর শম্ভুদা, মন্টু ঘোষ, এনারা বাবার বন্ধু ছিলেন, মানে হয়ে গিয়েছিলেন। এনারা সবাই পরস্পরকে ফ্রেন্ড বলে ডাকতেন, কেউ নাম ধরে ডাকতেন না, কি ফ্রেন্ড এই বলে ডাকতেন। তা এনারা তো আমার বাবাই, এনারা আমার বাবাই। শম্ভুদা না এলে তো ক্যালকাটা কোয়ার এই জায়গায় কখনোই আসতে পারতো না। আজকে যে কবিরকে, কোহিনূরকে দেখছো, আরো 5 জনকে দেখছো, এরা তো তৈরিই হতো না যদি শম্ভুদা তখন ক্যালকাটা কোয়ারে না আসতেন। সেটা একটা বিরাট পাওয়া আমার কাছে ছিল, এবং একটা নিজের ভালো লাগার জায়গা যেটা, সেটা হলো যে জীবনের শেষ দিন অবধি ওনাকে দেখতে পেরেছি, এবং উনি যতদিন নাচতে পেরেছেন, মানে উনি 90 বছরও নেচেছেন। কিন্তু আমি একদম শেষেরই একটা দেখেছিলাম, ওই রবীন্দ্র সদনের রানার ধরে দাঁড় করানো হলো, হ্যাঁ, বাবার সাথে গিয়েছিল, তারপরে অসাধারণ, মানে গায়ে কাটা দিচ্ছে। আর শম্ভুদা সম্পর্কে আর একটা গল্প বলি ছোট্ট করে, সেটা হলো নজরুলের জন্মবার্ষিকী হচ্ছে, ওনার বাড়ির পাশে ওই টালা, তো ওটা তখন অর্গানাইজ করতেন সুভাষ চক্রবর্তী। আচ্ছা, তা আমরা তো আমাদের গানের অনুষ্ঠান করতে গেছি, গিয়ে শম্ভুদা দেখতে গেছেন। তো হঠাৎ সুভাষদা শম্ভুদাকে বলেছেন যে শম্ভুদা একটু নাচবেন না? শম্ভুদা তখন নাচার অবস্থায় প্রায় নেই। তো হঠাৎ কি হলো, বললেন আমি নাচবো। শম্ভুদা, না পারবো। এইবারে কি না আমার কৈফিয়ত। আচ্ছা, তো অমিত বলে আমাদের একটি ছেলে ছিল, ও কবিতাটা বলতে পারত। এবারে স্টেজে উঠে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, শম্ভুদা সে উদ্দাম নাচছেন। লাস্টে ওই রক্ত লেখা হয় তাদের সর্বনাশ, তাদের ওই সর্বনাশ 3টে বলার সঙ্গে, আর শম্ভুদার ওপরে লাফিয়ে চাবড়াতেন মাটিটা 3 বার। তা শম্ভুদা ওই প্রথম লাফিয়ে ওই চাবড়ে পড়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন। তা আমি ছুটে গিয়ে ধরেছি, হাততালিতে তো ফেটে যাচ্ছে। শম্ভুদার প্রথম কথাটা হলো, আমি পড়ে গেছি, কেউ দেখতে পায়নি তো। একজন আর্টিস্ট কাকে বলে, শম্ভুদা আপনি আজ যেটা করলেন এটা হয় না, অসম্ভবকে। তা সবাই তো প্রচন্ড ওনাকে করলো, যাই হোক। কিন্তু কি বলবো, এইসব মানুষ না, এরা শিল্পী হয়েই জন্মেছিলেন, শিল্পী হয়েই মারা গেছেন, এনাদের কোনো অন্য কোনো পরিচয় নেই। সত্যি বলতে কি, আমার বিরাট বড় কপাল, ভাগ্য, এইখানে ভাগ্যকে বিশ্বাস করতে হয় একটু, যে এইসব মানুষগুলোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। জীবনে এমন মানুষদের কাছে পেয়েছি যাদের কাছে যাওয়ার আমার ক্ষমতা হয়তো ছিল না, কিন্তু তারা না আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেছেন। আর একজনের নাম বলি, সিদ্ধাস বন্দ্যোপাধ্যায়, মানুষের জন্য দোলা, ওই সন্তান। শিবদাসদা আমাকে
এত ভালোবাসতেন, এবং যখনই বলতাম গান লিখে দিতেন কোয়ারের জন্য, পয়সা দিতেন না। তো এইসব, এবং এই একদম ছেলের মতো ভালোবাসা আর কি, বকতেন, রীতিমতো বকতেন। তাই এইগুলো জীবনে এরকম অনেক পেয়েছি, যেগুলো হয়তো আমি ডিজার্ভ করি কিনা জানি না, কিন্তু এক এক সময় মনে হয় যে এত লোকের ভালোবাসা, এত লোকের আশীর্বাদ, এত লোকের শ্রদ্ধা, এটা পাওয়ার পেছনে একটা জিনিসই কাজ করেছে, যে আমি শিল্পটাকে কিন্তু কোনোদিন ছেলে খেলা করবো বলে নিইনি নিজের মনে। এটাতে আমি আমার 200% দিয়েছি। এটা এই একটা ব্যাপারে আমি সৎ, আমি কতটা পেরেছি সেটা তো হিসেব হবে পরে, হয়তো কিছুই পারিনি, হয়তো রেজাল্টটা 0 বেরোবে, তাও কিন্তু আমার যে সাংস্কৃতিক যে সততাটা, সেটা আমি দাবি করতে পারি যে আমি ওইখানে কোনো কিন্তু ফাঁক রাখিনি। ওটা আমি আমার যতটা দেওয়ার তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করেছি। তুমি তো অনেক দিন ধরে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করে আসছো, তোমার প্রচুর কাজ আছে ওখানটায়। তা সেটার কিছু তো কথা শুনতেই চাই, কিন্তু সেই সঙ্গে আমি শুনেছি উস্তাদ জাকির হোসেন নাকি তোমার পাঞ্জাবি খুলে গায়ে পরে নিয়েছিল। এগুলো সব গল্পের মতো শোনায় আর কি। মানে একটা ফিলার তৈরি হবে, তরুণ ভট্টাচার্য সন্তুর বাজান আর রণ মজুমদার বাঁশি, ওরা উদ্যোগ নিয়েছে যে এখানকার সমস্ত ভারতবর্ষের বড় আর্টিস্টদের দিয়ে করাবে। তখন আমাদের একটাই দেশ ওইটা বেরিয়েছে। তো ওরা আমাকে বললো, কল্যাণদার শ্যুটটা তোমায় করতে হবে। তোমরা করছো, তোমরা করো না। বলে না, আমরা মিউজিক টিউজিক ঠিক আছে, মূল শ্যুটটা তোমায় করতে হবে। তা আমি সুর করলাম, করে তাতে গান গেয়েছিলেন পণ্ডিত যশরাজ, বালমুরলী কৃষ্ণা, আশা ভোসলে, পারভিন সুলতানা, এদিকে আমজাদ আলী খান সাহেব, মানে কে নয়, ইমরান, তা জাকির জি তবলাই ছিলেন। তা আমি বম্বেতে স্টুডিওতে আমরা বসে আছি, উনি আসছেন কলকাতার থেকেই, কলকাতার থেকে বম্বে এয়ারপোর্টে নামবেন, তো রনুয়া তরুণ নিতে গেছে, সোজা স্টুডিওয়ে নিয়ে আসবে আর কি, আমরা ওয়েট করছি। তা উনি এসে ঘেমে চান করে গেছেন একদম, গেঞ্জি পরে আর পাঞ্জাবি পরে। এবার বাজনাটা তো বলার কিছু নেই, মানে একটা ওনার জন্য একটা গ্যাপ রেখেছিলাম ওই মেট্রোনমের উপরে। তো উনি 3 বার বাজালেন, বাজিয়ে, আর উনি যে তেহাইগুলো দিচ্ছেন আমি একটাও বুঝতে পারছি না, কোনো স্বীকার করতে ক্ষতি নেই। তা করে 3টে রেখে বললেন, এবার আপকা জো মার্জি এক রাখ লিজিয়েগা। না, আমি 3টেই আমার ভীষণ ভালো লাগছে, আপনি ঠিক করে দিন। তা উনি তো আবার একটা ঠিক করে দিলেন যে এইটা থাকুক। করার পর এবার শুটিং ওইখানেই হবে, সেটা তো উনি জানেন না, আর উনি তো কলকাতা থেকে গেছেন। এই গেঞ্জি পরে এরকম তবলা নিয়ে, হঠাৎ আমি একটা খুব হলুদ রঙের কাজ করা খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছিলাম, হঠাৎ আমাকে বলছে আপকা কুর্তা উতারিয়ে। বলে কি লোকটা, আর কে না জাকির হোসেন। তা আমি বলে বহুত আচ্ছা লাগে। তা আমি পাঞ্জাবিটা খুলে, উনি গেঞ্জিটা খুলে ফেললেন, আমি পাঞ্জাবিটা খুলে ওনাকে দিয়ে একটা মেশিন ঢাকার তোয়ালে সেইটা গায়ে জড়িয়ে, ঠান্ডা তো, গায়ে জড়িয়ে বসে আছি। উনি দিব্যি আমার পাঞ্জাবিটা পরে শুটিং করে টোরে, আমার পাঞ্জাবিটা ওনার ঘামেতে ঘরমাক্ত হলো। আমি তো ওইটাকে পরে আর ফিরতে পারছি না। তাই যাই হোক, গাড়ি ছিল, গেঞ্জি পরেই ফিরে চলে এলাম পাঞ্জাবিটা হাতে নিয়ে। আমার তখন মনে হচ্ছিল যে এই পাঞ্জাবিটা, এই ঘামটাকে যদি রেখে দিতে পারতাম, রিজার্ভ করতে পারতাম। ঠিক ঠিক, মানে এইসব মানুষগুলো না। এবং বাজানোর পরেই বললেন বহুত ভুক লাগা হ্যায়, ইডলি লাও। ইডলি আর বড়া নিয়ে আসা হলো,
সেই খাওয়া হলো সবাই মিলে। কত সিম্পল হতে পারে মানুষ। সেই পরে আমি এরকম মানুষ না খুব কম পেয়েছি শিল্পের জগতে। এত সোজা মানুষ এবং কোনো ভনিতা নেই, এবং উনি যে একটা ওই জায়গায় বিলং করেন, সেটা আমাদের ছোটোখাটো মানুষেরা এমন সব আমরা ব্যবহার করি। ঠিক। এইগুলো দেখলে বোঝা যায় আসলে যারা সত্যিকারের সেই জায়গায় থাকেন না, তারা এত ঠুনকো হন না, তাদের ভার থাকে। তো ওখানেও রবীন্দ্রনাথের কথা, যে শিক্ষার ভার আছে আর ওই দ্যুতি, সংস্কৃতির দ্যুতি আছে। ঠিক ঠিক। ওই ভারটার জন্য না, আর ওই দ্যুতির জন্যে এনাদের কিন্তু এমনি চিনতে পারা যায়, আলাদা কিছু করতে হয় না। এরকম অনেকের সঙ্গে কাজ করার সৌভাগ্য, এবং কি বলবো, আমি যাদের সঙ্গে, যেমন একজনের নাম বলতেই হয়, অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী। অজয় আমার থেকে একটু ছোট, 1 বছরের ছোট, কিন্তু আমরা দুজনেই দুজনকে দাদা বলি। তা একবার ঠিক হয়েছিল যে দুজনের নাম ধরে ডাকবো আর তুমি বলবো, সেটা আর হয়ে ওঠেনি। দুজনকে আপনি বলি আর দাদা বলি। ও আমাকে যেভাবে সাহায্য করেছে বিভিন্ন কাজে। প্রথম কথা, আমার প্রচুর গান গেয়েছে আমার সুরে, এবং কোনোদিন একমাত্র প্রথম কাজটায় গানটা শুনতে চেয়েছিল, এবং আমি ওর শ্যামনগরের বাড়িতে গিয়ে গানটা দুর্গাপুজোর সময় আমার মনে আছে ওকে শুনিয়ে এসেছিলাম, ওই একবার। তারপরে সোজা স্টুডিওয়ে চলে আসতো, এসে গান গেয়ে গেছে। আমি যা দিয়েছি সেটা পকেটে ভরে নিয়েছে, সেটা ওর পারিশ্রমিক নয়। এবং সবসময় সেই গানটা কত ভালোভাবে করা যায় সেইটার চেষ্টা করা। দেখো, ভালো হলে তো নামটা আমার হবে, যে সুরটা কি ভালো হয়েছে। ঠিক। ওর আমার প্রতি ভালোবাসা বা দুর্বলতা এতটাই, ও বললো, কল্যাণদা, কাজটা ভালো হওয়া দরকার। আপনি এইটা করেছেন, এইটার জায়গায় এইটা হলে আরেকটু ভালো হয়, ওয়াই নট, কেন হবে না সেটা। এইরকম যে এইগুলো পেয়েছি এনার কাছে, অরুণ ভাতুড়ির কাছে, উনিও আমার সুরে গান গেয়েছেন। এগুলো বলতে ভালো লাগে যে এনাদের তো পেয়েছি কাছে, এনাদের তো আমার ডিরেকশনে কাজ করবার সুযোগ পেয়েছি। আমি তার যোগ্য তো নই, আমি নিজে জানি আমি কতটা জানি, আমি আর যোগ্য নই, কিন্তু সুযোগগুলো এসছে এবং এরা আমাকে সম্মান দিয়ে কাজগুলো করেছেন, ভালোবেসে কাজগুলো করেছেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাহলে তো আজ পর্যন্ত তোমার প্রচুর জনপ্রিয় কাজ আমাদের মধ্যে রয়েছে, সেটা আমরা সবসময় শুনে আসছি, সেটা আমাদের যাপনের মধ্যে ঢুকে গেছে। তোমার কোন কাজগুলো, নিজের কোন কাজগুলো বেশি ভালো লাগে? দেখো, এটা তো এত কাজের মধ্যে বেছে নেওয়া খুব শক্ত। আমরা কয়েকটা শুনি। তবে একটা কথা যেটা মনে হয় সেটা হলো, আমাদের একটাই দেশ যেটা করেছে সকলকে নিয়ে, ওটা একটা অসম্ভব জনপ্রিয়তা আমাকে দিয়েছিল এবং আমার খুব ভালো লাগার একটা কাজ। আর বম্বেতে পডলি বাবা কি সিরিয়ালের যে টাইটেলটা করেছিলাম, গুলজার ভাইয়ের লেখা, ওই কাজটা আমাকে সর্বভারতীয় একটা জনপ্রিয়তা দিয়েছিল। তখন সেই সময় আমি ক্যালকাটা কোয়ারের সঙ্গে বাইরে প্রোগ্রাম করতে গেলেও জোর করে আমাকে ওই গানটা গাওয়াতো। একটুখানি আমরা একটু শুনি না। গঙ্গরওয়ালি ছন্নুওয়ালি, এরা কথাগুলো ভুলে যাচ্ছি। ছন্নু কা বাবা কিসো কা কাহানিও কা গীতো কা ছাবা, হ্যাঁ ঘুঙ্গরওয়ালি ছন্নুওয়ালি ঝুন্নু কা বাবা। এরকম মজা ছিল, প্রথমে একটা টান ছিল। তা এটা খুব খুব জনপ্রিয় হয়েছিল। আর নিজের ভালো লাগার একটা গান আমার, সুরে সুরে আর গানে গানে শুধু আমাদের প্রার্থনা একটাই, প্রতিটি সকাল হোক
সূর্যমুখী প্রতিটি মানুষ হোক অনেক সুখী। এটা আমার খুব প্রাণের কথা, তরুণ সিনহা লেখা। তা এরকম কিছু গান আছে যেগুলো আমি কোনো অনুষ্ঠানে গেলে গাই আর কি, নিজের গান যখন গাই। এছাড়া আরেকটা গান তৈরি করেছিলাম, ওটা দিদি, একটা ছায়াছবি হিন্দিতে করেছিলাম, প্রকাশ ঝায়ের ডিরেকশন, গুলজার ভাই গান লিখেছিলেন, আশাজি গিয়েছিলেন। তাতে এই শিক্ষা নিয়ে, এক জমি কি পোথি হ্যায় আর এক আকাশ কা খাতা বলে, মানে আকাশে এবং জমিতে শিক্ষার প্রসার। গুলজার ভাইয়েরও খুব প্রিয় গানটা ছিল, ওইটা করেও খুব মজা পেয়েছিলাম গানটা। তা এরকম কিছু কিছু গান, এখানে একটা গান চাকা ছবিতে, মাঝির একটা গান, ওটা পুলকদা লিখেছিলেন, আর গানটা গেয়েছিল স্বাগত দে বলে একটি ছেলে। আচ্ছা, আমার খুব প্রিয় গান, খুব প্রিয় গান। তা এরকম বেশ কিছু গান আছে যেগুলো ভালো লাগার গান, যেগুলো নিজে এখনো গাইতে ভালো লাগে। শিবদাসদার লেখা, শ্রীকান্তর গাওয়া একটা গান, কখনো আকাশে কালো মেঘ যদি থামে, ভীষণ প্রিয় গান। অসম্ভব হিট গান, আমার জীবনে সবচেয়ে হিট গান হলো বাংলা মা সর্ষে ইলিশ। হ্যাঁ, কিন্তু সেটা গান হিসেবে আমাকে অত বেশি দেয় না, কিন্তু জনপ্রিয়তাটা ওটা একটা এক্সট্রিম লেভেলে। 25 বছর ধরে এখনো ওটা গীত হচ্ছে এবং এখনো নাচে বাচ্চারা সব জায়গায়। তা এই গানগুলো তো আছে। আসলে আমার কাছে না হিসেব নেই যে আমি কত গানের সুর করেছি। আমি যাত্রাতে 1000 গান তো সুর করেইছি, কারণ 100টার ওপর যাত্রায় সুর করেছি। এবং যাত্রা মানেই 8-10টা গান মিনিমাম। সবচেয়ে বেশি গান ছিল আমি নিমায়ের মা, বীণা দাশগুপ্তর খুব হিট যাত্রাপালা, তাতে 21টা গান ছিল। তা এইরকম অসংখ্য গান আমি নিজেও আমার খাতা খুলে কিছু নিজের দেখে সেগুলো সুর মনে করতে পারি না, এত বেশি কাজ করেছি আর কি। এখন সেগুলোর মধ্যে বেশ কিছু যাত্রায়ও বেশ কিছু গান খুব হিট করেছে। সেরকম যেমন একটা এতে তখন আমাকে যাত্রাতে মানস দত্তগুপ্ত নিয়ে গেলেন এবং আমাদের বেনুদি মানে সুপ্রিয়া দেবী প্রথম যাত্রায় গেলেন আর কি। তা সেইবার আমি সুর করলাম পাষাণ প্রতিমা যাত্রার নাম। তার একটা গান ভীষণ হিট করেছিল সেই সময়। তা এরকম, এবং সেটা বেনুদি মানে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল, যেটা অসাধারণ। এরকম বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম কাজ করা। তো আমি একটা কথা সবসময় ভাবি যে আমি সত্যিই ভাগ্যবান, আমি সঙ্গীতের যে কোনো যে অংশ, যে আলাদা আলাদা জায়গাগুলো, সে জিঙ্গলস হোক, ফিল্ম হোক, সিরিয়াল তো অন্তত 250 করেছি, তারপরে তোমার পাপেট, ওয়াটার ব্যালে, নাটক অসংখ্য, গ্রুপ থিয়েটার, প্রফেশনাল থিয়েটার, যাত্রা তো আছেই। মানে এরম কোনো মিডিয়াম নেই আর্ট ফর্মের যাতে আমি কাজ করিনি। এটা আমার খুব সৌভাগ্য, এবং এর ফলে শিক্ষাটা অনেক ব্যাপ্তি পেয়েছিল। কারণ প্রত্যেক কটার না স্টাইল অফ মানে অ্যাপ্লিকেশনটা আলাদা আলাদা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে যে পাপেট হলো স্ট্যাকাটো মুভমেন্ট থাকে, ওখানে লিগাটো থাকে না, মিড থাকে না। আবার ওয়াটার ব্যালেটা কিন্তু সাঁতার কেটে কেটে ওটা কিন্তু একটু মিড দরকার লাগে, ওগুলো ওই। এবার তাতে মিউজিকেরও কিন্তু একটা গানের সুরের বলো মিউজিকের বলো একটা চেঞ্জ আসে, সেটা ভাবনার। এবং যাত্রায় বিশেষ করে যাত্রায় এমন কাজ করতে হবে, এটা ভৈরব গঙ্গোপাধ্যায়ের, যে মানুষ ওই ধান কাটে না, ধান কাটার পরে যে খড়ের ওই ইয়েগুলো উঠে উঠে থাকে, রুটগুলো থেকে যায়, রুটগুলো থাকে,
তার উপরই তো তেরপল পেতে দেয়, হ্যাঁ এবং খুব বেশিক্ষণ বসলে পেছনে লাগে। হ্যাঁ 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 মানে এমন ভাবে ওদের রাখতে হবে যেন ওরা উপর হয়ে বসে থাকে আর কি, মানে টান টান, এবং গানের সুরও এরকম করতে হবে। তো এই যে আলাদা আলাদা ব্যাপারগুলো, হ্যাঁ হ্যাঁ যে লোকটা ফিল্ম দেখতে যাচ্ছে সে কমিটেড, যে টাকা দিয়ে টিকিট কেটে হলে ঢুকেছে পুরোটা দেখে বেরোবে। কিন্তু সিরিয়াল তা নয়। সিরিয়ালে কিন্তু সবসময় অপশন আছে, তুমি রিমোট তোমার হাতে, এইটা ভালো লাগছে না তুমি অন্য চ্যানেলে চলে যাবে। কাজী ওখানে যখন গান করব ফিল্মে, তখনকার ভাবনা আর সিরিয়ালে গান করার ভাবনা দুটোর মধ্যে কিন্তু তফাৎ থাকবে। তো এইগুলো আলাদা আলাদা করে কিন্তু শেখা, মানে সুযোগটা পেয়েছি, সেইটা একটা আমার বিরাট ভাগ্য বলবো। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা যেভাবে শুরু করেছিলাম একদম ক্লোজিংটাও ওইভাবে যাচ্ছি। আমি একটু একদম কাটশট, আমি তোমার ইয়াং এজে যাচ্ছি, যে সময় তুমি ওরিয়েন্টাল বারে অ্যাকর্ডিয়ান বাজাতে, মেট্রোপলিটন সরি আমার ভুল, তুমি মেট্রোপলিটন বারে যাও অভ্যেস নেই তুমি তুমি অ্যাকর্ডিয়ান বাজাতে, সেইখানটায় সেই সময় ক্যাবারে হতো, এবং আমি শুনেছি যে ওই ক্যাবারে ড্যান্সার যারা তোমাকে ভাইফোঁটা দিত। আসলে এটা তো আমাদের ঘরেরই সব মেয়ে। হ্যাঁ, এবার ওখানে যখন আমি হোটেলে বাজাতাম, গান গাইতাম, বাংলা গান আমি বেশি গাইতাম। অনেক কাস্টমাররা, তখন আমি খুব ছোট, ওই বয়সে আমার বাবা খালি আমার প্রতি অন্ধবিশ্বাসে রাজি হয়েছিলেন, কারণ আমাদের সেরকম অভাবও ছিল না যে আমি টাকা এনে বাড়িতে দিচ্ছি। কিন্তু যেটা হয়েছিল, আমি প্রচুর বাজাবার সুযোগ পেয়েছিলাম, এবং তখন আমার এই ধরনের নাচ সম্পর্কে কোনো ধারণাই নেই। সিনেমাতেই যা দেখেছি নাচ, কিন্তু সেগুলো আর এগুলো হলো অরিজিনাল ক্যাবারে নাচ। সেগুলো ব্লুজ বা যেগুলো আমরা বাজাচ্ছি পিসগুলো আমাকে তুলতে হয়েছিল তখন, যেগুলো হয়। এবং তারা সত্যি তারাও বুঝতে পারে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখছে আর কে অন্য চোখে দেখছে। ঠিক, যেটার ফলে হয়ে গেছিল যেটা, যে ওদের সঙ্গে আমার সম্পর্কটা সত্যি একেবারে ভাই বোনের মতো হয়ে গেছিল, এবং ওরাও আমাকে সেইভাবেই ভালোবাসতো, সেইভাবে সম্মান করতো সত্যি বলতে কি। এবং তাদের মধ্যে সবাই যে খুব চারিত্রিক দিক থেকে ভালো ছিল তাও নয়, তারাও অবধি আমাকে একটা একেবারে অন্য স্নেহের চোখে দেখতো। তো এইগুলো না জীবনে খুব অদ্ভুত অদ্ভুত পাওয়া। এবং একটা তো খুব সত্যি কথা, তার মধ্যে এরকমও হয়েছে যে কারুর হয়তো বিয়ে হয়েছে সেই সময় আমাদের কোনো বন্ধুর সঙ্গে, এবং তারা এখনো ঘর করছে, সুখে সংসার করছে। বাহ, কাজে এগুলো আসলে সবাই তো পরিস্থিতির শিকার, সবাই পরিস্থিতির শিকার। তা সেইখানে দাঁড়িয়ে কোনো কাজটাই না ঘৃণ্য কাজ হিসেবে ধরাটা ঠিক নয়। সে কি অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে এসে পৌঁছেছে সেটা একটু ভাবা উচিত আমার, যেটা মনে হয়। হ্যাঁ, তার কাজটাকে আমি সাপোর্ট করব না, সে যে কাজটা করছে সেই কাজটা না করে অন্য কাজ করলে ভালো হতো, কিন্তু সবসময় তো উপায় থাকে না। ঠিক, সবসময় উপায় থাকে না। কাজেই তাদেরও মায়ের সম্মান পাওয়ার যোগ্যতাটা আছে, সেই যোগ্যতাটা, বোনের সম্মান পাওয়ার যোগ্যতা আছে, সেটা দিয়েছিলাম বলেই ফেরতটা পেয়েছিলাম। ঠিক, একদম একদম। আচ্ছা, একদম আমরা শুরু করেছিলাম তোমার সহধর্মিণীকে দিয়ে, আমরা শেষে আসছি তোমার এক ছেলে এক মেয়ে। ছেলে কৌস্তব, ও যথেষ্ট সুপ্রতিষ্ঠিত বর্তমানে, এবং ভীষণ ভালো কাজ করছে। তোমার মেয়ের আমি পারফরমেন্স দেখেছি আমাদের চণ্ডালিকা যেটা ভিডিও হয়েছিল সেইখানটা, এবং আমি টরন্টোতেও সামান্য পারফরমেন্স দেখেছি। তা তোমার নাতি আর নাতনি রয়েছে, তারা কিভাবে যুক্ত? কিভাবে কিছু বুঝতে পারছি না আমরা। আমাদের তো সবাই চেষ্টা থাকছি যে ওরা যাতে কিছু করে, কিন্তু এখন অবধি
মানে আমার ছেলে মেয়েকে যেমন একদম ছোটবেলার থেকে দেখেছি যে গান বাজনায় খুব ইন্টারেস্ট, এদের এখন অবধি সেরকম খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। এরা বরং ওই ল্যাপটপ দেখতে বেশি ভালোবাসে আর কি এখনো। কিন্তু করছে না তা নয়, নাতনি নাচছে, পরিবেশ তো রয়েছে, হ্যাঁ, এবং রক্তে রয়েছে। নাতনিকে একটা সেতার কিনে দিয়েছিল জামাই, ছোট সেতার। আচ্ছা, কিন্তু সেটা শেখার ইচ্ছে দেখো একটা দেখা যাচ্ছে না। যাই হোক, নাতিকে একটু তবলায় শুরু করা হয়েছে, নানাভাবে চেষ্টা চলছে। কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো পড়াশোনাটা না জোর করে তাও কিছুটা হয়। গান বাজনা বা শিল্প সংস্কৃতির যে কোনো দিক যদি তার ন্যাক না থাকে, তার নিজস্ব ইচ্ছেটা না থাকে না, এটা জোর করে, তো ঈশ্বর প্রদত্ত, তো নিয়ে জন্মায়, আর এটা জোর করে করানো যায় না যে তোমার এটা করতেই হবে না। ঠিক, এটা ভেতরে যদি না থাকে ইচ্ছেটা, কাজেই দেখা যাক এখন কোন দিকে যায়, আমাদের সেনবরার ঘরানাটা থাকে কি থাকে না। না, খুব ভালো লাগলো আজকে। আমরা অনেকক্ষণ গল্প করলাম। তা তুমিও এই দুপুরবেলা তোমার আজকে একটা, এটা অফ দ্য রেকর্ড বলছি, আজকে একটা অঘোষিত ছুটির দিন। সবাই দুপুরবেলা মোটামুটি, আর বর্ষাকাল, একটু খেয়ে দিয়ে একটু বিশ্রামের একটু সুযোগ পেলে কেনা। একটা কথা, এটা অফিসিয়ালি বলছি, আমি দুপুরে বিশ্রাম নিই না। আচ্ছা, আমি কিছু না কিছু কাজ করি। আচ্ছা, ওটা আমি একটা অভ্যাসের মধ্যে রেখেছি যে দুপুরে, মানে যদি স্টুডিওয়ে কাজ না থাকে, আমি হারমোনিয়াম নিয়ে বসবো বা খাতা পেন্সিল নিয়ে বসবো, কিছু লিখবো বা সুর করব। আমি দুপুরবেলাটা কাজ করি একদম, এটা আমি নিজে, এবং তাতে দেখছি আমি অনেক মানসিকভাবে সুস্থ থাকি। হ্যাঁ, নিশ্চয়। দুপুরে ঘুমোলে রাতের ঘুম ভালো হয় না, অসুবিধা হয়, সেক্ষেত্রে অসুবিধা হয়। যেমন আমি স্টুডিওতে কখনো লুঙ্গি পরে বা হাফ প্যান্ট পরে ঢুকি না। আমার বাড়ির একতলাই, কিন্তু আমি ঢুকি না, আমি প্রপার ড্রেস পরে ঢুকি। কারণ আমি মনে করি এটা আমার মন্দির, এটা আমার অফিস, এটা আমার কাজের জায়গা, কর্মক্ষেত্র, পরিষ্কার কথা। আমি সেইভাবে এটাকে ট্রিট করি। ঠিক আছে কল্যাণবাবু, খুব ভালো লাগলো। তোমাকে নমস্কার করবো না, আমি বলো না। তো এটা আমরা মানে আরও অনেক কাজ করব। এবং তুমি যেটা বললে যে যেরকম 1000 কণ্ঠ 1200 কণ্ঠ বা আমরা সলিল চৌধুরীকে স্মরণ করেছি, এরকম যে সমস্ত মানুষরা রয়েছেন, আমরা সর্বভারতীয় সঙ্গীত পরিষদের পক্ষ থেকে এটুকু আমি অ্যাসিওর করতে পারি যে তোমার যদি আমরা ছত্রছায়া পাই, তোমার প্রপার গাইডলাইন আমরা পাই, এই রকম অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করতে থাকবো। সেটা আর তোমাকেই দায়িত্ব নিয়ে সেটা করতে হবে। কতদিন ক্ষমতা থাকে দেখি। না, অনেক দিন ক্ষমতা থাকবে, নিশ্চয়ই থাকবে।